ক্লাস আসতেছে, অনলাইন ক্লাসে আমি আসতেছি। ফারুক ভাই, ফাহাদ ভাই, ক্লাস সেট আপ তুই করবি? স্বাগতম সবাইকে এসপি কোচিংয়ে। আমরা শুরু করতে যাচ্ছি আজকে ক্লাস ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র। তো একটু আমাদের সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাতে হবে। আমরা শুরু করতেছি ক্লাস, জাস্ট আমাদেরকে একটু জানাও সাউন্ড ক্লিয়ার কিনা, আর আমাদেরকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। অপূর্ব স্যার নমস্কার। নমস্কার স্যার। একটু সাউন্ড ক্লিয়ার আছে কিনা অপূর্ব জানাও, আর অবশ্যই শেয়ার করে দাও। সাউন্ড ক্লিয়ার আছে একটু। সবাইকে সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাবেন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। সবার কী অবস্থা? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? ভালো আছেন আশা করি, আলহামদুলিল্লাহ। একটু আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দেন আর লাইভটা শেয়ার করে দেন। আমরা খুবই তাড়াতাড়ি আমাদের ক্লাসে চলে যাব। আমরা 8:30-এ আমাদের ক্লাসটা স্টার্ট করব, 8:40-এ ক্লাসটা স্টার্ট করব। সো তার মধ্যে সবাইকে আপনারা মেনশন দিয়ে দেন, সবাই শেয়ার করে দেন। 8:40-এ আমরা লাইভ ক্লাসটা শুরু করব। আচ্ছা, তো আপনাদের সবাই কেমন আছেন? নমস্কার। সবাই কেমন আছেন জানান দেখি, কী অবস্থা সবার, কেমন যাচ্ছে দিনকাল জানান। আর আজকে আমরা মূলত এই অধ্যায়ের যে সেকেন্ড পার্টটা পড়বো। গত ক্লাসে আমরা অনেক দিন আগেই হয়েছে ক্লাসটা আসলে। তো গত ক্লাসে মূলত আমরা কী কী পড়ছিলাম একটু যদি আমি দেখি। আচ্ছা, আমরা একটু যদি দেখি যে আমরা গত ক্লাসগুলোতে শেষ কী কী করছিলাম। আচ্ছা, তো আমাদের যে ফার্স্ট ক্লাসটা ছিল এটা হয়েছিল 25 জানুয়ারি। তো অনেক দিন পরে আপনাদের সাথে দেখা হয়েছে, দুঃখিত। এখন আসেন আমরা কী কী ক্লাস টপিকগুলো শেষ করছিলাম। আর এইখানে আমরা মূলত প্রথম অধ্যায় নিয়ে পড়াশোনা করতেছি। আর প্রথম অধ্যায়টা কিন্তু আমরা সবাই জানি বেসিক একটা অধ্যায়, তারপরও আমরা একটু রিভিশন দিচ্ছি, যেহেতু আমাদের লাইভ সিরিজটা আমরা এভাবেই রাখছি যে আমরা বেসিক টু অ্যাডভান্স করেই পড়াবো। আর আজকের ক্লাসটাতে আমরা কী কী পড়াবো এটা নিয়ে একটা জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি। তাহলে ফার্স্ট আমাদের টপিকটা কী ছিল? ব্যবসায় কাকে বলে, এটা নিয়ে আমরা একটা
ক্লাস করছিলাম। দেন আমরা শিল্পের প্রকারভেদগুলো নিয়ে পড়ছিলাম। এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, তার মানে আমাদের শিল্পটা আমরা ক্লাসটা শেষ করছিলাম। দেন আমাদের হচ্ছে যে দোকান ছিল একটা, সো এটা জানেন আপনারা শিল্প। এরপরে হচ্ছে যে আমরা পড়ছিলাম বাণিজ্য টপিকটা, আমরা বাণিজ্য শেষ করছিলাম গত ক্লাসে। অ্যান্ড আজকে আমরা মূলত কোন কোন টপিকগুলো শেষ করব? আজকে আমরা মূলত প্রত্যক্ষ সেবা শেষ করব। প্রত্যক্ষ সেবা শেষ করার পর ব্যবসায় যে কার্যাবলীগুলো আছে ওগুলো শেষ করব। এরপরে আমরা আমাদের সামাজিক ব্যবসাটা শেষ করব। এবং সামাজিক ব্যবসাটা শেষ করার পরে আমরা এই অধ্যায় থেকে, যেহেতু আমি বলছি যে বেসিক টু অ্যাডভান্স ক্লাস নিব, এই অধ্যায় থেকে বিগত বছরগুলোতে ঢাকা ইউনিভার্সিটিতে কোন কোন কোয়েশ্চেনগুলো আসছে আমরা ওগুলো সলভ করব। তার পাশাপাশি আমাদের এইচএসসি পরীক্ষাতেও কোন কোন ধরনের এমসিকিউগুলো আসছে ওগুলো কিন্তু শেষ করব। তার পরবর্তীতে আমাদের হচ্ছে যে সৃজনশীল, এই অধ্যায়টা থেকে কোন কোন ধরনের সৃজনশীল বিগত বছরগুলোতে আসছে, অর্থাৎ 2023 সাল ধরেন, 25 সাল, চট্টগ্রাম সিলেট বোর্ড 25, চট্টগ্রাম বোর্ড 25, ঢাকা বোর্ড 25, অর্থাৎ এই অধ্যায়গুলো থেকে কোন ধরনের সৃজনশীলগুলো বারবার আসে ওই টপিকগুলো নিয়ে আলোচনা করব। সো শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটায় থাকবেন। বেসিক অধ্যায় হলো এমনভাবে ক্লাসটা করাচ্ছি যাতে ইনশাল্লাহ আপনাদের এই বেসিকটা একদম ভালো হয়ে যায়। আর আমরা জানি যে ম্যাক্সিমাম স্টুডেন্ট ম্যানেজমেন্ট পড়েন না, সো আজকের ক্লাসটা ভালোভাবে দেখেন। যাদের পরীক্ষা সামনে আছে, অফকোর্স 7ই জুন আপনাদের পরীক্ষা আছে, সো ইনশাল্লাহ আশা করি এই ক্লাসটা আমাদের জন্য ভালো হবে। তো আমরা আমাদের ক্লাসে শুরু করতে পারি। আর সবাই শেয়ার দিয়েছেন কিনা, অফকোর্স সবাই শেয়ার দিয়ে দেন, একদম A to Z সবাই কী করবেন, শেয়ার দিয়ে দিবেন আর ক্লাসটার দিকে মনে রাখবেন। আর মাথায় রাখবেন আমাদের বিগত ক্লাসের মধ্যেও এই ক্লাসেও কিন্তু আমরা একটা ফানি পার্ট রাখছি, জাস্ট ফর ফান। গত ক্লাসেও আপনারা দেখছিলেন আমার ঝালমুড়ি দোকানের ফানি ভিডিও, ঠিক সেম এইখানেও আমরা কিন্তু কিছু ওইরকম কাজ করছি। আচ্ছা, সবাই সালাম দিচ্ছেন, সবাইকে আবারও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আমাদের ক্লাসে চলে যাই। আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট যে টপিকটা সেটা হচ্ছে কি প্রত্যক্ষ সেবা। আচ্ছা, এখন আসেন যে এই প্রত্যক্ষ সেবা কাকে বলে। আচ্ছা, প্রত্যক্ষ সেবা কাকে বলে, কি বলা হচ্ছে? অর্থ উপার্জনের উদ্দেশ্যে, একটা মিনিট, সরি, আচ্ছা, কি বলা হলো? অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত পেশাজীবীগণ বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকেন। আর এই সেবাকে আমরা মূলত বলতেছি হচ্ছে কি প্রত্যক্ষ সেবা। তার মানে প্রত্যক্ষ সেবার ক্ষেত্রে আমরা যে ফার্স্ট পয়েন্টটা পাচ্ছি, প্রত্যক্ষ সেবাটা কেন করা হয়? অর্থ উপার্জনের উদ্দেশ্যে। তাহলে অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত। এখন আসেন তো ভাইয়া, স্বাধীন পেশায় নিয়োজিত পেশাজীবী এরা কারা? স্বাধীন পেশা বলতে ওই পেশাগুলোকে বোঝাচ্ছে যে পেশাগুলোর জন্য আমার কোনো ধরনের কি লাগে না, অন্যের উপর নির্ভর হতে হয় না। যেমন ধরেন ডাক্তার, উকিল, এই যে ধরেন ডাক্তার, উকিল, ওদের ইচ্ছা হচ্ছে ওরা এখন ওদের চিকিৎসা দিবে, ডাক্তার চিকিৎসা দিল। আপনার আইনজীবী বা উকিলের দরকার হইলো, সে আইনি সেবা দিল। তার মানে এই পেশাগুলোকে আমরা মূলত কোন ধরনের পেশা বলতেছি? স্বাধীন পেশা বলতেছি। স্বাধীন পেশা কি? আমার যখন ইচ্ছা তখন আমি এই পেশাগুলো করে থাকবো বা এই কাজগুলো করে থাকবো, এর মধ্যে কোনো ধরনের আমার কি আসবে না, বাধা আসবে না, বা কারোর উপর আমাকে এটা নির্ভর করতে হচ্ছে না। কিন্তু আমি যদি বলি ব্যবসা, ব্যবসাটাও কি স্বাধীন পেশা। বাট যখন আমরা প্রত্যক্ষ সেবা বলতেছি তখন মূলত আমরা কি করতেছি? স্বাধীন পেশায় নিয়োজিত বলতেছি। স্বাধীন পেশায় বলতে মূলত কাদেরকে বোঝাচ্ছি? ডাক্তার, উকিল। তাহলে কি বললো? অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত পেশাজীবীগণ বিভিন্ন ধরনের সেবা প্রদান করে। মেইনলি এই যে পেশাজীবীগণ ওরা মূলত কি করে থাকে? সেবা প্রদান করে থাকে। আর এই কাজটাকে আমরা মূলত বলতেছি হচ্ছে কোন ধরনের সেবা? প্রত্যক্ষ সেবা। আবারও বলতেছি, কিসের উদ্দেশ্যে? অর্থ উপার্জনের উদ্দেশ্যে। প্রত্যক্ষ সেবা থেকে প্রথম যে কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে প্রত্যক্ষ সেবা যারা করে বা প্রত্যক্ষ সেবার মূল উদ্দেশ্য কি? প্রত্যক্ষ সেবার মূল উদ্দেশ্য কি করা? অর্থ উপার্জন করা। তাহলে প্রত্যক্ষ সেবার মূল উদ্দেশ্য কি মুনাফা অর্জন? না, প্রত্যক্ষ সেবার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন না। প্রত্যক্ষ সেবা যারা দেয় তাদের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, তারা মূলত কি করে থাকে? অর্থ উপার্জনের উদ্দেশ্যে এই কাজটা করে থাকেন। আর তারা কি হন? স্বাধীন পেশার হন, অর্থাৎ তাদের কোনো বাধ্যবাধকতা নাই, তারা যখন ইচ্ছা তখন এই কাজটা করতে পারেন।
থার্ড পয়েন্ট, তারা কি করেন? সেবা প্রদান করে থাকেন। আর এই পুরা কাজটাকে আমরা কি বলতেছি? প্রত্যক্ষ সেবা বলতেছি। এবার আসেন এই প্রত্যক্ষ সেবার যে বৈশিষ্ট্য, প্রত্যক্ষ সেবার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা একটি অস্পর্শনীয় প্রকৃতি। অর্থাৎ এই যে প্রত্যক্ষ সেবাটা আছে এটা আমরা ধরে দেখতে পাই না বা ছুঁয়ে দেখতে পাই না। এখন জিনিসটা কি, যেমন ধরেন ডাক্তার আপনাকে কি করলো? একটা সেবা দিল। আপনি ডাক্তারের কাছে গেলেন, আপনার জ্বর উঠলো, আপনি ডাক্তারের কাছে গেলেন, হ্যাঁ ডাক্তার আপনাকে একটা সেবা দিল। এই যে ডাক্তার আপনাকে যে সেবাটা দিল, ডাক্তারের সাথে আপনার যে কথোপকথন, এই জিনিসটাকে আপনি ধরে দেখতে পারবেন বা এই জিনিসটাকে আপনি চোখের দেখায় দেখতে পারতেছেন না, যার কারণে এটাকে আমরা কি বলতেছি? অস্পর্শনীয় প্রকৃতি। সেকেন্ড হচ্ছে মালিকানা অহস্তান্তরযোগ্য। অর্থাৎ এটার মালিকানা আমি কি করতে পারবো না? হস্তান্তর করতে পারবো না। যেমন ধরেন আপনি এখন অসুস্থ হলেন, সেম জ্বর কিন্তু বিভিন্ন কারণে হইতে পারে। একটা জ্বর হইতে পারে আপনি ধরেন সাইকেল চালাচ্ছেন বা গাড়ি চালাচ্ছেন, হুট করে পড়ে গেলেন, পড়ে গিয়ে ব্যথার কারণে একটা কি হইতে পারে? জ্বর হইতে পারে। আরেকটা জ্বর হইতে পারে আপনার বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভিজছেন, ঠান্ডা লাগছে, তার কারণে জ্বর হয়েছে। আরেকটা জ্বর হইতে পারে মশা কামড়াইছে, ম্যালেরিয়া রোগ হয়ে গেছে বা ডেঙ্গু জ্বর হয়ে গেছে। তিনোটা জ্বর কি একই রকম? অফকোর্স না। এখন কোনো ব্যক্তি যে শুধুমাত্র বৃষ্টি পড়ছে, বৃষ্টির পানি পড়ে তার থেকে জ্বর হয়েছে, এইটার উপর ভিত্তি করে যদি সে আপনাকে ডাক্তার একটা ওষুধ দিল, ধরেন নাপা খাইতে বলো, এখন যে ম্যালেরিয়া রোগী বা যে ডেঙ্গু আক্রান্ত রোগী বা যে পড়ে গেছে, ব্যথা পাইছে, সেই ব্যক্তির জন্য কি একই চিকিৎসা হবে? না, সেই ব্যক্তির জন্য কি হবে না? একই চিকিৎসাটা হবে না। কারণ চিকিৎসাটা কি করে? ভ্যারাই করে। যার কারণে বলা হচ্ছে এই মালিকানাটা কি করা যায় না? হস্তান্তরযোগ্য, হস্তান্তর করা যায় না। এটার আরো একটা উদাহরণ যদি আমরা দিই, সেটা হচ্ছে এই ক্লাসটা। এখন ধরেন এই ক্লাসটা যেহেতু লাইভ রেকর্ড হচ্ছে, যার কারণে হয়তো আপনারা এটা যে কাউকে কি করতে পারতেছেন? শেয়ার করে দিতে পারতেছেন। কিন্তু এই ক্লাসটা যদি আমরা অফলাইনে দিতাম, যারা আমার অফলাইনে ক্লাসগুলো করছেন, এই অফলাইনে ক্লাসে যে ক্লাসটা মিস করছেন, সে কি আর এই ক্লাসটা জীবনেও পাবেন না। হয়তো ওই ক্লাসের নোটটা আপনাকে আপনার ফ্রেন্ড কি করতে পারবে? হস্তান্তর করতে পারবে, শেয়ার করতে পারবে। কিন্তু আমি ক্লাসে যেভাবে পড়াইছি, ক্লাসে আমি আপনাদের সাথে যে মস্কারি করছি, যে দুষ্টামি করছি, ক্লাসে আপনাদেরকে আমি যে টপিকগুলো বা যেভাবে বুঝাইছি, এই জিনিসটা কিন্তু আপনি দ্বিতীয়বার পারবে না। এবং আমি নিজেও এইভাবে ক্লাস আপনাকে আমি আর কি করতে পারবো না? দ্বিতীয়ভাবে নিতে পারবো না। ঠিক সেম এই জায়গায়ও আমি কিন্তু আপনাকে এই ক্লাসটা দ্বিতীয়বার এখন যেভাবে পড়াচ্ছি ওভাবে পারবো না। হয়তো এর থেকে বেটার পড়াইতে পারবো, হয়তো এর থেকে কি করতে পারবো? খারাপ পড়াইতে পারবো। এরপর আসেন এই প্রত্যক্ষ সেবার আরো একটা বৈশিষ্ট্য হলো এটা মজুদযোগ্য নয়। আচ্ছা, মজুদযোগ্য নয় মানে কি? এটা আমি কি করতে পারবো না? স্টোর করতে পারবো না। এই যে এখন যে উদাহরণটা দিলাম, আমার ক্লাস, এই আমার ক্লাসটা কি আপনি রেয়া করে রাখতে পারবেন? স্টোর করে রাখতে পারবেন না। হ্যাঁ, কিন্তু এই যে এখন লাইভ হচ্ছে, লাইভটা হয়তো আপনি কি করে রাখতে পারতেছেন? সেভ করে রাখতে পারছেন। বাট আপনি যখন ডাক্তার আপনাকে সেবা দিচ্ছে, জীবনেও এটা আপনি স্টোর করতে পারবেন যে পরে আমি কাজে লাগাবো? না, পারবেন না। দেখবেন ডাক্তারের কাছে আপনি আজকে গেছেন, ডাক্তার আজকে আপনাকে একরকম ওষুধ দিছে, আপনি ডাক্তারের কাছে, এরপরে ডাক্তার কিছু টেস্ট দিছে, এই টেস্টটা করাই এরপরে যখন আপনি কি করবেন? ডাক্তারের কাছে যাবেন, দেখবেন যে ডাক্তার ওই যে ওষুধগুলো দিছে এগুলো কিনে নতুন ওষুধ দিবে। এরপরে বলবে 1 মাস পরে আসেন, 1 মাস পরে গিয়ে দেখবেন যে আবার নতুন ধরনের কি দিচ্ছে, সে আপনাকে ওষুধ দিচ্ছে। দ্যাট মিনস এই যে আমার সেবাটা, প্রত্যক্ষ সেবাটা, এটা আমি কখনোই কি করতে পারবো না? হস্তান্তর তো করতে পারবো না, তার সাথে এটা কি করতে পারবো না? মজুদও করতে পারবো না। লাস্ট ওয়ান, সেটা হচ্ছে গ্রাহকের কাছাকাছি প্রতিষ্ঠান। অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলো সাধারণত কি হয়ে থাকে? গ্রাহকের কাছাকাছি হয়ে থাকে। যেমন ধরেন ডাক্তার, এখন যারা এখানে, আমি যেহেতু এখন পটিয়াতে ক্লাস নিচ্ছি, পটিয়াতে আপনাদের এই যে থানা মোড় একটু পার হয়ে গেলেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ওইখানের পাশে বিভিন্ন ধরনের আপনার ডাক্তারের চেম্বার আছে। পটিয়া থানা মোড় মানে ওখানে কি আছে? থানা আছে, প্লাস ওখানে আমাদের কি আছে? আদালত আছে। ঠিক সেম আমি যদি চট্টগ্রামে যাই, কোর্ট বিল্ডিংয়ে থানা আছে, তারপরে প্রবর্তক মঠ, ওখানে ধরে বিভিন্ন ধরনের কি আছে? মেডিকেল সেন্টার আছে। তাহলে দেখেন এগুলো গ্রাহকের খুবই কাছাকাছি জায়গায় থাকে। সো প্রত্যক্ষ সেবার যে জিনিসগুলো আছে, প্রতিষ্ঠানগুলো আছে, এরা সাধারণত কি করে? গ্রাহকের কাছাকাছি থাকে। কেন গ্রাহকের কাছাকাছি থাকে? মেইন কারণ হচ্ছে এই প্রতিষ্ঠানগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে অর্থ উপার্জন করা। কিন্তু কিসের মাধ্যমে অর্থ উপার্জন করা? আপনাকে সেবা প্রদান করার মাধ্যমে অর্থ উপার্জন করা। দ্যাটস ওয়াই এই জিনিসগুলো কি থাকে? আমাদের গ্রাহকের কাছাকাছি থাকে। তাহলে ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন। আমি আরেকবার রিভিশন দিচ্ছি, কি হলো? অর্থ উপার্জনের উদ্দেশ্যে। তার মানে আবারও ঠান্ডা মাথায় খেয়াল করবেন, এই জিনিসটাতে বারবার ভুল করবেন। প্রত্যক্ষ সেবার মূল উদ্দেশ্য কি? আমরা সাধারণত দেখি কি ব্যবসা মানে কি মূল উদ্দেশ্য মুনাফা অর্জন? না, প্রত্যক্ষ সেবার ক্ষেত্রে মূল উদ্দেশ্য কি না? মুনাফা অর্জন না। কেন মুনাফা অর্জন না? কারণ এখানে কোনো ধরনের গুডস অথবা পণ্য ক্রয় করা হয় না।
প্রফিট কখন থাকবে? ক্রয় মূল্য থেকে যখন বিক্রয় মূল্য বেশি হয় তখন কি হয়? প্রফিট হয়। তো আপনি এখানে কোনো ধরনের প্রোডাক্ট কি কিনতেছেন প্রত্যক্ষ সেবার ক্ষেত্রে? না, আপনি এখানে প্রত্যক্ষ সেবার ক্ষেত্রে কোনো ধরনের কি কিনতেছেন না, প্রোডাক্ট কিনতেছেন না। দ্যাটস ওয়াই মূলত সাধারণ অর্থে এটাকে বোঝানো হয় যে প্রত্যক্ষ সেবার ক্ষেত্রে যেহেতু আমি প্রোডাক্ট কিনতেছি না, এখানে প্রোডাক্টে কোনো ধরনের কি নাই, ক্রয় মূল্য নাই, যার কারণে এখানে আসলে মুনাফাটা যুক্ত থাকে না। মেইনলি দেখেন, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আপনাকে সেবা দিল, 500 টাকা ফি দিলেন বা 100 টাকা ফি দিলেন, এই পুরাটাই হচ্ছে কি ডাক্তারের। সো এটার জন্য বলো, এরপরে এখান থেকে হয়তো চেম্বার ভাড়াটা দিয়ে আপনি নেট প্রফিট থাকে, বাট ওইটাকে আমরা ওই ওভারঅলি বলি না। ওভারঅলি আমরা মূলত বলি যে প্রত্যক্ষ সেবার মূল উদ্দেশ্য কি? অর্থ উপার্জন। আর এই অর্থ উপার্জনের জন্য তারা কি করে? সেবা প্রদান করে। আর এই সেবাটাকে আমরা কি বলি? প্রত্যক্ষ সেবা বলি। প্রত্যক্ষ সেবার প্রথম বৈশিষ্ট্য, এটা স্পর্শ করা যায় না। সেকেন্ড, এটা অস্থান্তরযোগ্য, অর্থাৎ এটা কাউকে স্থানান্তর করা যায় না বা হস্তান্তর করা যায় না। থার্ড, এটা আমি কি করতে পারবো না? স্টোর করতে পারবো না, মজুত করে রাখতে পারবো না। ফোর্থ, এটা হচ্ছে কি গ্রাহকের কাছাকাছি প্রতিষ্ঠান। তো আমাকে একটু সবাই ফার্স্ট জানাবেন যে প্রত্যক্ষ সেবাটা ক্লিয়ার কিনা। হ্যাঁ, জাতীয় ওষুধ নাফা, ইয়েস, জাতীয় ওষুধ নাফা। ওই যে আপনারা যদি চট্টগ্রাম ইউনিভার্সিটির যে মেডিকেল সেন্টার আছে, চট্টগ্রাম ইউনিভার্সিটির যে মেডিকেল সেন্টার আছে, এই মেডিকেল সেন্টারকে বলা হয় হচ্ছে নাপা সেন্টার। আপনারা দেখবেন, আপনাদের যদি বড় ভাই বোন থাকে ওনাদের থেকে জিজ্ঞাসা করবেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারটাকে মূলত বলা হয় হচ্ছে কি নাপা সেন্টার। এইখানে খালি যাবেন, আপনি ব্যথা পাইছেন, আপনার নাপা দিবে। আপনি জ্বর পাইছেন, নাপা দিবে। আপনার ধরেন মুখ টুক ছিঁড়ে গেছে, তাও বলবে যে নাপা খান, ব্যথা কমে যাবে। সো ওইটাকে এটার জন্য বলা হয় হচ্ছে কি নাপা সেন্টার। আর আমাদের সবারই জাতীয় ওষুধ হচ্ছে কি নাপা। আচ্ছা, তাহলে আমাদের প্রত্যক্ষ সেবা ক্লিয়ার ভাইয়া, বুঝছি প্রত্যক্ষ সেবাটা ইনশাল্লাহ। আচ্ছা, ফার্স্ট একটু জানাবেন। হ্যাঁ, ক্লিয়ার। ওকে, আমরা চলে আসি সেকেন্ড পয়েন্ট। দেখেন, এই অধ্যায়ের অলরেডি আমরা মোটামুটি টপিকগুলো আমাদের শেষ। সো আজকে আমরা মেইনলি ফোকাসড হচ্ছে এমসিকিউ সিকিউ যে কোশ্চেনগুলো আছে ওগুলো কিভাবে হয় ওইটার উপরে। সো বেসিকটা আগে, আজকের টপিকটা আমরা একটু পড়ে নিই। পড়ে নেওয়ার পরে আমরা দরকার হলে যারা ক্লাসটা করেননি, ফার্স্ট ক্লাসটা যেহেতু অনেক দিন হয়ে গেছে, আমাদের অলরেডি দেখেন ফার্স্ট ক্লাসে অনেকগুলো টপিক ছিল, সরি এই যে প্রায় 18টা স্লাইড ছিল। সো ওই টপিকগুলো কিন্তু আমরা পড়ি নাই, যারা এখন নতুন করে ক্লাসে জয়েন হচ্ছে। তো তাদের জন্য ওই ফার্স্ট ক্লাসের টপিকগুলো আমরা একটু কি করব, রিভাইজ করব। তো আগে আজকের টপিকটা শেষ করে ফেলি। আচ্ছা, আজকের সেকেন্ড টপিকটা হচ্ছে আমাদের ব্যবসায়ের কার্যাবলী। আচ্ছা, ব্যবসায় কি আমরা ইচ অ্যান্ড এভরিওয়ান সবাই একটু পারি? আচ্ছা, একটু নিশি দাস বললো যে ভাইয়া 2 নাম্বারটা আরেকবার একটু বুঝান। আচ্ছা, 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা বুঝে বলা হচ্ছে মালিকানা অহস্তান্তরযোগ্য, অর্থাৎ মালিকানাটা কি করা যায় না, হস্তান্তর করা যায় না। হস্তান্তর মানে কি? একজন থেকে আরেকজনকে দিয়ে দেওয়া। ওই যে উদাহরণ দিলাম যে ডাক্তার আপনাকে যে সেবাটা দিবে, নিশি দাস একটু খেয়াল করবেন, ডাক্তার আপনাকে যে সেবাটা দিবে, ওই রকম অসুস্থ নিয়ে গেলেও আপনার মাকে বা আপনার বোনকে বা আপনার ভাইকে কাউকে কিন্তু ওই ধরনের সেবাটা দিবে না। কারণ ডাক্তারের সেবা দেওয়ার ধরন এক একজনের রোগের উপর ভিত্তি করে। আপনার রোগ হচ্ছে ধরেন আপনি অসুস্থ, জ্বর, আপনাকে জ্বরের ওষুধ দিবে। কারো ধরেন হার্ট অ্যাটাক হয়েছে, তাকে হার্টের ওষুধ দিবে। কারো হাত পা ছিঁড়ে গেছে, তাহলে তাকে ওই হিসেবে ওষুধ দিবে। যার কারণেই বলা হচ্ছে এটা আমি কি করতে পারি না, হস্তান্তর করতে পারি না। আরো ইজিলি যদি বলি, সেই আপনি জ্বরে আক্রান্ত হয়েছেন, আপনার ফ্রেন্ড সেও জ্বরে আক্রান্ত হয়েছে, এখন আপনি গিয়ে কখনোই আপনাকে ডাক্তার যে প্রেসক্রাইব দিছে বা যে সেবাটা দিছে ওই সেবাটা আরেকজনকে কি করতে পারবেন না, দিতে পারবেন না। এটা হচ্ছে প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্য। হ্যাঁ, এটা ডিফারেন্ট। যে যেমন ধর আমাদের বাবারা, ধরো আমার বাবা স্পেশালি বলি যে আমার আব্বু হচ্ছে ধরো নিজে ধরো কাশি হয়েছে, আব্বুকে ধরো কাশির ওষুধ দিছে, একটা টুসপেল নামের একটা কাশির ওষুধ দিছে। এখন আমার যদি কাশি হয়, আব্বু আমাকে জোর করে হইলো ওই টুসপেল এটা খাওয়াবে, যে আব্বুর জন্য টুসপেল কাজে দিছে, আব্বু খাওয়াবে। এখন ধরো আব্বু আরেকটা ওষুধ আছে যেটা আমি এখন খাচ্ছি, আমার একটু জ্বর কাশির কারণে, তো বাসক, ওইটা খেয়ে হয়তো আব্বুর কাজ করে নাই, আব্বু আর ওইটা আমাকে রেকমেন্ড করবে না। সো ওই জিনিসটা প্রেক্ষাপট ভিন্ন, বাট মনে রাখবেন প্রত্যক্ষ সেবার যে মালিকানা এটা আমি কি করতে পারি না, হস্তান্তর করতে পারি না। প্রত্যক্ষ সেবা, ডাক্তার সেবাটা কাকে দিছে, আমাকে দিছে, তার মানে সেবাটা কে পাইছি, আমিই পাইছি। এই সেবাটা আমি আর অন্য কাউকে দিতে পারবো না। আশা করি বুঝে গেছেন। আচ্ছা, সরি। আচ্ছা, এরপরের টপিকটা আসি ব্যবসায়ের কার্যাবলী।
ব্যবসায় কি কি কাজ করে আমরা জানি, ব্যবসায় কি কি কাজ করে এই বেসিকগুলো আমরা সবাই জানি। তারপরে একটু হালকা করে দেখি। প্রথম কাজ, ব্যবসায়ের ফার্স্ট কাজ, এটা মাথায় রাখবেন, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর এমসিকিউ। এমসিকিউতে বারবার এই কোয়েশ্চেনটা আসবে যে ব্যবসায়ের প্রথম ও প্রধান কাজ কি। ব্যবসায়ের প্রথম ও মৌল কাজ বা প্রধান কাজ হচ্ছে কি? উৎপাদন। আমরা অধিকাংশ যদি অপশন দেখি, ধরেন অপশনে দেওয়া আছে উৎপাদন, ক্রয় বিক্রয়, ধরেন আরেকটা ঝুঁকি, আমরা সবাই দিয়ে দিব ক্রয়, কারণ আমরা জানি প্রোডাক্টটা ক্রয় করলাম, ক্রয় করে হচ্ছে আমি কি করি? সেল করি। কিন্তু মাথায় রাখবেন ব্যবসায়ের প্রথম কাজ হচ্ছে কি করা? উৎপাদন করা। কেন? যে কোনো প্রোডাক্ট, আপনি হয়তো খুচরা ব্যবসায়ী, আপনার মোবাইলের দোকান আছে, আপনি মোবাইল ধরেন কিনলেন, কিনে মানুষকে বিক্রি করেন, বাট এই মোবাইলটা কেউ না কেউ প্রথমে কি করছে? উৎপাদন করছে। যার কারণে ব্যবসায়ীর প্রধান কাজ এবং প্রথম কাজ সেটা হচ্ছে কি? উৎপাদন। আর প্রথম কাজ কেন, এটা তো বুঝলাম। প্রধান কাজ কেন ভাই? নর্মাল কথা, আমার যদি প্রোডাক্টই না থাকে, প্রোডাক্টটি যদি তৈরি না হয়, আমি এই প্রোডাক্টটা কি বিক্রি করতে পারবো? এই প্রোডাক্টটা কি কিনতে পারবো? পারবো না। যার কারণে বলা হচ্ছে আমার ব্যবসায়ের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে কি? উৎপাদন। সেকেন্ড টপিকটা আসি। সেকেন্ড টপিকটা হচ্ছে ক্রয় বিক্রয়। আমরা সবাই ক্রয় বিক্রয়ের জিনিসটা জানি, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, পরীক্ষার হলে যদি ক্রয় আসে কিভাবে লিখবো? পরীক্ষার হলে যদি প্রশ্নে আসে বিক্রয় কাকে বলে, কিভাবে লিখবো একটু দেখি। নির্দিষ্ট মূল্যের বিনিময়। কিসের বিনিময়ে? নির্দিষ্ট পণ্যের মূল্যের বিনিময়ে পণ্যের মালিকানা হস্তান্তর কার্যকে আমরা কি বলি? ক্রয় বিক্রয় বলি। তাহলে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে প্রথম পয়েন্ট, এখানে একটা কি থাকবে? নির্দিষ্ট। আমি একটু অন্য কালার দিই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা, কি দেওয়া আছে? এটার প্রথম কাজ কি? নির্দিষ্ট মূল্য থাকবে। আপনি বাজার থেকে যে কোনো ধরনের পণ্য কিনেন না কেন, এই পণ্যের কিন্তু একটা নির্দিষ্ট ভ্যালু আছে। সেকেন্ড হচ্ছে এখানে আমার কি কাজ হবে? মালিকানা হস্তান্তর হবে। যেমন ধরেন আমরা যদি একটু মালিকানা বা মালিকানা হস্তান্তরের ইয়াটা দেখি, ফার্স্ট অফ অল কে করে? উৎপাদক। উৎপাদক থেকে ধরেন কে নিল? পাইকার। এইখানে লিখা নেই, পাইকার। পাইকার থেকে কে গেল? খুচরা গেল। সরি, এখানে নিচে লিখতেছি। খুচরা থেকে কে পায়? ভোক্তা পায়। তার মানে দেখেন, একটা প্রোডাক্ট প্রথমে যে নিচ্ছে, প্রথমে কার কাছে ছিল? প্রথমে এই প্রোডাক্টটা ছিল হচ্ছে ভোক্তার কাছে, উৎপাদকের কাছে ছিল। কিন্তু উৎপাদক থেকে এই প্রোডাক্টটা কার কাছে গেছে? পাইকারের কাছে গেছে। কি? একটা নির্দিষ্ট মূল্যের বিনিময়। ওই প্রোডাক্টটা আবার কার কাছে গেছে? খুচরা বিক্রেতার কাছে। ওই প্রোডাক্টটা শেষমেশ কার কাছে আসছে? ভোক্তার কাছে আসছে। তার মানে নির্দিষ্ট মূল্যের বিনিময়ে আমি যখন পণ্যের মালিকানা হস্তান্তর করব, সেটাকে আমরা মূলত বলতেছি হচ্ছে কি? ক্রয় বিক্রয়। এবার আসেন এই ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমরা নির্দিষ্ট মূল্যের বিনিময় করি, ভালো কথা, ইটস ওকে। বাট আমাকে কেউ বলতে পারবে ক্রয় বিক্রয়ের মূল উদ্দেশ্য কি? দেখি বলেন তো, ক্রয় বিক্রয়ের মূল উদ্দেশ্য কি বা বিক্রয়ের মূল উদ্দেশ্য কি? ফার্স্ট বলবেন ক্রয় বিক্রয়ের মূল উদ্দেশ্য কি? একদম ফার্স্ট তাড়াতাড়ি বলবেন ক্রয় বিক্রয়ের মূল উদ্দেশ্যটা কি? ক্রয় বিক্রয়ের মূল উদ্দেশ্য কি? তাড়াতাড়ি লিখতে হবে। পারেন না পারেন, না পারলে বলেন স্যার পারি না। ফার্স্ট বলেন। কমিউনিকেশন করতে হবে। হ্যাঁ, ক্রয় বিক্রয়ের মূল উদ্দেশ্য কি? মুনাফা অর্জন। আচ্ছা, একজন বললো, অন্তর বললো মুনাফা অর্জন। আর কেউ? আর কেউ? মুনাফা অর্জন রিধি বড়ুয়া, অর্পিতা নন্দী, মুনাফা অর্জন। আচ্ছা আচ্ছা, মোটামুটি সবাই বলতেছে যে ক্রয় বিক্রয় কাজের মূল উদ্দেশ্য। আচ্ছা, তাহিন ও বললো মুনাফা অর্জন। আচ্ছা, যারা কমেন্ট করছেন দেখলাম ম্যাক্সিমাম বলতেছেন মুনাফা অর্জন, বাট না, ক্রয় বিক্রয়ের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন না। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া কেন মুনাফা অর্জন না? দেখেন, আমি ব্যবসায়ের যতগুলা কাজ করতেছি, ওভারঅল প্রত্যেকটা কাজের উদ্দেশ্য কি? মুনাফা অর্জন করা। কিন্তু যখন আমি স্পেসিফিক্যালি বলবো, যেমন ধরেন উৎপাদনের কাজ কি? মুনাফা অর্জন করা। হ্যাঁ, আপনি ওভারঅলই বলতে গেলে মুনাফা অর্জন, বাট উৎপাদনের মেইন কাজ কি? পণ্য তৈরি করা। ঠিক আছে, পণ্য সৃষ্টি করা।
ঠিক সেইম ভাবে ক্রয় বিক্রয়ের মূল উদ্দেশ্য হচ্ছে কি করা, মালিকানা হস্তান্তর করা। এখন আপনাদের কাছে মনে হইতে পারে ভাইয়া এটা তো নিউ টপিক, এটা তো পড়ে নাই। পড়ছেন, উপযোগ পড়ছেন না সবাই? সবাই উপযোগ পড়ছেন। উপযোগে একটা টপিক উপযোগ ছিল, সেটা হচ্ছে কি মালিকানা সত্ত্ব বা মালিকানাগত। আমি এখানে লিখি, একটা টপিক ছিল মালিকানাগত, বা মালিকানাগত বা সত্যগত বাধাকে দূর করে। সত্যগত বাধা মেইনলি দূর করে হচ্ছে কি বিক্রয়। আরেকটা জিনিস মনে রাখবেন, কারোর জন্য এটা ক্রয়, কারোর জন্য বিক্রয়। আবার উল্টাই গেলে ওই ব্যক্তির জন্য ক্রয়, ওই ব্যক্তির জন্য বিক্রয়। সো মেইন কথা, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ক্রয় বিক্রয়ের মূল উদ্দেশ্যটা কি, ক্রয় বিক্রয়ের মূল উদ্দেশ্য কি করা, মালিকানা হস্তান্তর করা। ক্লিয়ার? বুঝা গেছে? আর কোনো ধরনের সমস্যা নাই? ওভারঅলি ব্যবসার মূল উদ্দেশ্য কি করা, মুনাফা অর্জন করা। যে কোনো কাজের ক্ষেত্রে আপনি এই সংজ্ঞাটা লাগাইতে পারেন যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে, এই যে এখানে এক্সট্রা লাগাইতে পারবেন, মুনাফা অর্জনের উদ্দেশ্যে। যে কোনো সংজ্ঞার ক্ষেত্রে এখানে যতগুলো টপিক দিলাম বা 8টা 9টা আছে, প্রত্যেকটার ক্ষেত্রে এটা লাগাইতে পারবেন। মুনাফা অর্জনের উদ্দেশ্যে নির্দিষ্ট মূল্যের বিনিময়ে পণ্যের মালিকানা হস্তান্তর কার্যকেই ক্রয় বিক্রয় নামে অবহিত করা হয়। কিন্তু যখন আমি স্পেসিফিক্যালি বলে দিব যে ক্রয় বিক্রয়ের মূল উদ্দেশ্য কি, তাহলে ক্রয় বিক্রয়ের মূল উদ্দেশ্য কি, মালিকানা হস্তান্তর। এমসিকিউ নাম্বার 2। এখানে আমি আপনাদেরকে ক্লাসটা এটার জন্যই করতে বলতেছি, আমরা বেসিক টু অ্যাডভান্স করতেছি, আমরা জাস্ট গদবাদা পড়াই যাব না। তাহলে ফার্স্ট এমসিকিউ কোশ্চেন এখান থেকে কি পাইলাম, উৎপাদনের প্রথম কাজ কি, উৎপাদন কি, ব্যবসায়ের প্রথম কাজ এবং কি মৌল কাজ বা প্রধান কাজ। সেকেন্ড টপিকটা কি পাইলাম, যে ক্রয় বিক্রয়ের মূল উদ্দেশ্য কি, ক্রয় বিক্রয়ের মূল উদ্দেশ্য কি করা, মালিকানা হস্তান্তর করা। এই দুইটা জিনিস বুঝা গেছে কিনা, বা ক্রয় বিক্রয়ের যে ব্যাপারটা এটা বুঝা গেছে কিনা জানাবেন। ওকে, অন্তর্দেব বললো বুঝছি। আচ্ছা, মোটামুটি এরপরে আমি যা দেখার পরে ঐশী, নুসরাত, সাইমা, সাইফুল সবাই দিছে মুনাফা অর্জন। তাহলে এখন বুঝা গেছে ক্লিয়ার কিনা, আমরা এরপরে এমসিকিউটা পরীক্ষা আসলে পারবো কিনা একটু জানাবেন। ওকে ওকে, সবাই বুঝছি। আচ্ছা ওকে, এরপরে আসেন পরের টপিকটা, সেটা হচ্ছে অর্থ সংস্থান। অর্থ সংস্থান মানে কি, দেখেন আমি প্রোডাক্ট উৎপাদনের জন্য কি কি স্টেপ করব, সেই স্টেপটাগুলো আমরা করে ফেললাম, খুব ভালো কথা। সেমলি আমি প্রোডাক্ট ক্রয় বিক্রয় করব, এই ক্রয় বিক্রয়ও আমরা করে ফেলার জন্য বা ব্যবস্থা করলাম। কিন্তু আমার কাছে যদি অর্থই না থাকে, আমার কাছে যদি টাকাই না থাকে, আমি কি এই কাজগুলো করতে পারবো না। যার কারণে ব্যবসায়ের ক্ষেত্রে কি অর্থটা মূল ইম্পর্টেন্ট। আর অর্থ কি, অর্থ সংস্থান মানে কি, প্রতিষ্ঠানের প্রয়োজন বুঝে কাম্য পরিমাণ মূলধন উপযুক্ত উৎস বা উৎসসমূহ থেকে সংগ্রহ করা বা কাজে লাগানোর প্রক্রিয়াকে আমরা বলতেছি কি অর্থ সংস্থান। আর অর্থকে আমরা কি বলি, অর্থকে ব্যবসা প্রতিষ্ঠানে কি বলা হয়, অর্থকে ব্যবসায় প্রতিষ্ঠানে অর্থ হচ্ছে ব্যবসায়ের মূল চালিকা শক্তি, বা ইংলিশে এটাকে আমরা বলি হচ্ছে কি ব্লাড। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন, একটু লিখে রাখেন। যাদের কাছে খাতা নাই একটু খাতা নিয়ে একটু জিনিসটা লিখে রাখবেন। অর্থকে জানেন, আশা করি মনে রাখলে হবে। অর্থকে আমরা কি বলি, অর্থ হচ্ছে কি ব্যবসায়ের মূল চালিকা শক্তি, বা ব্যবসা হচ্ছে কি অর্থ হচ্ছে ব্যবসায়ের রক্ত বা ব্লাড। তাহলে অর্থ সংস্থান এটা আমরা বুঝি, এটা নিয়ে আমাদের আহামরি কিছু না। এখান থেকে এই এমসিকিউটা আসতে পারে। লাস্ট ওয়ান, ঝুঁকি গ্রহণ। ঝুঁকি মানে কি, ঝুঁকি কি হলো, ঝুঁকি হলো আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা। ক্ষতি না, আর্থিক ক্ষতি বা আর্থিক লাভ যে কোনো কিছুর। ওই যে আমরা পড়ছিলাম না ঝুঁকির, আমরা কিন্তু কিছু স্টেপ বাই স্টেপ জিনিস পড়ছিলাম ঝুঁকির ক্ষেত্রে। যখন 9-10 আমরা পড়ছি, 9-10 আমরা কি পড়ছিলাম, 9-10 যেটা পড়ছি একটু লিখি। 9-10 আমরা পড়ছি, নতুন একটা আমি ট্যাবে যাই, একটা মিনিট। আচ্ছা, আমরা 9-10 ঝুঁকিটা কি পড়ছিলাম, ঝুঁকিটা ছিল অনিশ্চয়তার
আচ্ছা, 9-10 আমরা এই সংজ্ঞাটা পড়ে আসলাম যে অনিশ্চয়তার যে অংশকে পরিমাপ করা যায় তাকে কি বলে, ঝুঁকি বলে। বাট ইন্টারে এসে আপনারা যখন আপনাদের ফাইন্যান্স যে অধ্যায়টা, ফাইন্যান্সের প্রথম পত্রের 9ম অধ্যায় দেখছেন, ওখানে একটা জিনিস দেখছেন যে প্রকৃত ফলাফল ও প্রত্যাশিত ফলাফলের পার্থক্য হলো ঝুঁকি। এখন কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া তাহলে কোনটা রাইট? ভাই বোথ ওয়ান ইজ রাইট। আপনি যদি 9-10 স্টুডেন্ট হয়ে থাকেন আপনার জন্য প্রথমটা দেওয়া উচিত, আর আপনি যদি ইন্টার হন আপনাকে ইন্টারের বাচ্চাদের মতো পড়তে হবে। এখন কেন ইন্টারের বাচ্চাদের মতো? দেখেন এখানে আমরা বললাম অনিশ্চয়তার যে অংশে পরিমাপ করা যায়, অর্থাৎ আমি ধরলাম যে ব্যবসায় 10,000 টাকা লাভও হইতে পারে, ব্যবসায় 10,000 টাকা কি হইতে পারে, লসও হইতে পারে। এখন এই জিনিসটা বেসিক ভাই, এটা আমরা জানি। বাট আমরা লাস্ট সংজ্ঞাটা যদি খেয়াল করি, এখানে বলা হচ্ছে প্রকৃত ফলাফল, অর্থাৎ আরেকটা হচ্ছে প্রত্যাশিত ফলাফল। অর্থাৎ কি প্রকৃত ফলাফল মানে কি আপনি যে ফলাফলটা অ্যাকচুয়ালি পাইছেন, আর প্রত্যাশিত মানে কি আপনি যে ফলাফলটা আশা করছিলেন। যেমন হইতে পারে যে আপনি আপনার ব্যবসায়ের জন্য আশা করছিলেন এই মাসে আপনি 1 লাখ টাকা ইনকাম করবেন, কিন্তু আনফরচুনেটলি আপনি 80,000 টাকা কি করছেন, লাভ করছেন। তাই দুইটার মধ্যে পার্থক্য কত? 20,000 টাকা। তাহলে এই যে 20,000 টাকা এটাই আপনার হচ্ছে কি ঝুঁকি বলতে পারেন, অর্থাৎ এই যে বিচ্যুতিটা হয়েছে এটাই আপনার ঝুঁকি। হ্যাঁ, এখন হইতে পারে যে আপনি 1,80,000 টাকা প্রফিট করছেন, তখন বিচ্যুতি কত? 80,000। তাহলে এই 80,000 টাকা আপনার জন্য ঝুঁকি। তার মানে আমার মেইন জিনিসটা হচ্ছে প্রকৃত ফলাফল আর প্রত্যাশিত ফলাফল। এবার এটার পার্থক্য পজিটিভ হোক, এটার পার্থক্য কি হোক, নেগেটিভ হোক, এটা কি হবে, ঝুঁকি হবে। অর্থাৎ আমি যেটা আশা করছি সেই জিনিসটা না হইলেই সেটাকে আমি কি বলবো, ঝুঁকি। বেসিক সেন্স আবারও বলতেছি, আমি যেটা আশা করছি সেটা যদি না হয় সেটাকে আমরা মূলত কি বলতেছি, ঝুঁকি বলতেছি। আশা করি আপনাদের সবাই ক্লিয়ার হয়েছে, একটু জানাবেন। তাহলে এই 4টা পয়েন্ট ক্লিয়ার কিনা একটু জানাবেন। আমি স্লাইডটা ঠিক করতেছি, আপনারা একটু ফার্স্ট আমাকে জানবেন। ক্লিয়ার ক্লিয়ার হয়। আমাদের সাব্বির ভাইও আমার ক্লাসটা দেখতেছে, ধন্যবাদ সাব্বির ভাইয়া। সাব্বির খাতা কলম নেই, খাতা কলম দিয়ে পড়াশোনা শুরু কর। আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এরপরে আসেন পরিবহন। পরিবহন কি? পরিবহন হলো কি ব্যবসায়ের অন্যতম একটা কি গুরুত্বপূর্ণ কাজ। উৎপাদন স্থল থেকে, পরিবহন কাকে বলতেছে, উৎপাদন স্থল থেকে ভোক্তার কাছে পণ্য প্রেরণের স্থানগত উপযোগ সৃষ্টির কাজকে আমরা মূলত কি বলতেছি, পরিবহন বলছি। পরিবহনের মূল উদ্দেশ্য কি, উৎপাদক। ওই যে এখন রিসেন্টলি হবে রাজশাহী রাম, এখন দেখেন রাজশাহী রাম আমরা চট্টগ্রামে খাইতে যাচ্ছি, রাজশাহী পারলে চট্টগ্রামের একদম বিপরীত দিকে কাজ করছে। বাট দেখেন রাজশাহী আমটা উৎপাদন হয়েছে কোথায়, রাজশাহীতে। সেই আমটা কোথায় খাচ্ছি আমরা, চট্টগ্রামে খাচ্ছি। কিসের মাধ্যমে, ট্রাকের মাধ্যমে আমগুলা নিয়ে আসছে। এই কাজটাকে আমরা মূলত কি বলতেছি, পরিবহন বলতেছি। আর এই পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে, স্থানগত উপযোগ সৃষ্টি করে। 6 নাম্বার গুদামজাতকরণ। গুদামজাতকরণকে একটু সংজ্ঞাটা পড়ি, তারপর আমরা বেসিক সংজ্ঞা এখানে যা যা লিখে দিচ্ছি প্লিজ এই সংজ্ঞাগুলো একটু পড়বেন। আর আপনারা একটু কোচিংয়ে যদি যোগাযোগ করেন আপনাদেরকে স্লাইডটা দিয়ে দিবে, সমস্যা নাই, স্লাইড নিয়ে যান। বাট তারপরেও একটু মনোযোগ সহকারে এগুলো একটু সংজ্ঞাগুলো পড়বেন, কারণ এগুলো একদম A to Z পারফেক্ট সংজ্ঞা, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, কি বলবো একটু দেখি। উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময়ে বিনষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য পণ্য সরবরাহের বা সংরক্ষণের যে ব্যবস্থা গড়ে তোলা হয় সেটাকে আমরা মূলত কি বলি, গুদামজাতকরণ বলি। তাহলে গুদামজাতকরণ কি, উৎপাদন এবং ভোগ। এখন এই জিনিসটাকে একটু বুঝি। যেমন ধরেন টমেটো, শীতকাল চলছে, নভেম্বর ডিসেম্বর মাস বা জানুয়ারি মাস পর্যন্ত টমেটোর কোনো ধরনের কি হয় নাই, সমস্যা হয় নাই। আর 20 টাকা 15 টাকা 30 টাকা দিয়ে অ্যাভেলেবেল টমেটো পাইছি। বাট এখন যেই গরমকাল চলে আসতেছে আমরা কি টমেটো পাচ্ছি না। বাট
আপনার বাসায় এখনো অনেকের বাসায় কিন্তু টমেটো আছে। কিভাবে আছে? মা যখন দাম কম ছিল অনেকগুলো টমেটো আছে, টমেটোকে এরপরে আস্তে করে রেফ্রিজারেটরে ডিপে কি করে দিছে, স্টোর করে রেখে দিছে। এই যে দেখেন, এটা উৎপাদন হয়েছে কখন? শীতকালে। ভোগ করতেছে কখন? গ্রীষ্মকালে। এই টাইমটার মধ্যে যাতে প্রোডাক্টটা কি না হয়, বিনষ্ট না হয়, না মানে নষ্ট যাতে না হয়, এর জন্যই ব্যবসায়ীরা যে কাজটা করে থাকেন বা সংরক্ষণের জন্য যে কাজটা করে থাকেন, এটাকে আমরা মূলত কি বলতেছি? গুদামজাতকরণ বলতেছি। ক্লিয়ার? তাইলে আশা করি গুদামজাতকরণ নিয়ে আপনাদের প্রবলেম নাই। এবার আসেন সবচাইতে ইম্পর্টেন্ট টপিক এবং সবচাইতে আপনারা ভুল করেন যে টপিকটাতে সব সময় বললাম, এই অধ্যায় থেকে এই টপিকটা নিয়েই ঝামেলা থাকে যে ভাইয়া প্রমিতকরণ কি, পর্যায়িতকরণ কি, একটু বুঝি। আগে অপশনগুলো একটু পড়ি। পণ্যের ওজন, আকার, রং, গুণাগুণ ইত্যাদির বিষয় বিবেচনা নিয়ে পণ্যের সঠিক মানের সীমা নির্ধারণ। তার মানে কিসের নির্ধারণ? মানের সীমা নির্ধারণের কাজকে কি বলা হয়? প্রমিতকরণ বলা হয়। আর সেকেন্ড কাজটা কি? পূর্ব নির্ধারিত মান। এই যে এখানে একটা মান নির্ধারণ করছি, এই মানের নির্ধারিত মান অনুযায়ী পণ্যকে ভাগ করার কাজকে মূলত কি বলতেছি? পর্যায়িতকরণ বলতেছি। এবার আসেন একটু বোঝাই বলি। ফার্স্ট অফ অল প্রমিতকরণ। প্রমিতকরণ মানে কি? প্রমিতকরণে আমরা মূলত একটা মান সেট করব। কিরকম মান? যেমন ধরেন আমরা যদি পড়ালেখার ক্ষেত্রে বলি এ প্লাস, এ মাইনাস, আচ্ছা এখানে দিলে তো ঝামেলা যাবে, এ প্লাস, একটা থাকে হচ্ছে এ দুটো, এ প্লাস, এ মাইনাস, বি, সি, ডি, আর কারো যদি ভাগ্য খারাপ হয় সে তো পাবে এফ। এদিকে আরো কি আছে যাই না। দেখেন, সো এই দেখেন এরকম কিছু ভাগ আমরা করি। এই ভাগটা করাকে কিসের উপর ভিত্তি করে? পণ্যের ওজন, আকার, রং, গুণাগুণ ইত্যাদির উপর ভিত্তি করে যখন আমি জাস্ট মান নির্ধারণ করব, এই মানটাকে আমরা মূলত বলতেছি হচ্ছে কি? প্রমিতকরণ। আর এই মানের উপর ভিত্তি করে আমি যখন প্রোডাক্টটাকে ভাগ করব সেটাকে আমরা বলতেছি হচ্ছে কি? পর্যায়িতকরণ। এখন হচ্ছে আমরা বেসিকটা শেষ, আমরা একটু হোয়াইট বোর্ডে যাব। তা আপনারা সবাই একটু খেয়াল করবেন। এই টপিকগুলো ইজিলি বুঝাই দেওয়া যায়, বাট তারপরেও আমি একটু দেবতে নিয়ে বুঝাচ্ছি যাতে আপনাদের কোনো ধরনের প্রবলেম না হয়। আচ্ছা, যেমন ধরেন আমরা যদি একটা আপেলের ক্ষেত্রে চিন্তা করি, আপেল কিন্তু বিভিন্ন রকমের আপেল হয়। ফার্স্ট অফ অল আমি আপেল আঁকতে পারি না, তাও একটু আঁকাই দেখাচ্ছি, কেউ হাসাহাসি করেন না। প্রথম একটা আপেল হবে কি? সবুজ কালারের আপেল পাবেন। তারপরে কি একটা আপেল পাবেন একটু হলুদ হবে, প্লাস একটা ধরেন হলুদ আপেল, এটা ধরেন আমি বানাইছি, হাসাহাসি করেন না। এই হলুদের মাঝখানে আবার কি ঢুকে গেল? একটা ধরেন হলুদ আপেল। একটা আপেল আছে যেটা হবে কি? লাল। হ্যাঁ, এত লাল হয় না, তাও জাস্ট লাল আপেল। এবার আসেন কিছু আপেল, যে আপেলটা থাকে কি এই অর্ধেক লাল থাকে, অর্ধেক থাকে হলুদ। মাশাআল্লাহ কি কি আঁকতেছি। আচ্ছা, কিছু আপেল থাকে, আজকে আপনাদেরকে আপেল শিখাচ্ছি, বা যারা আপেল চিনেন না, আমি নিজেও চিনি না, তাও দেখেন। আচ্ছা, তাহলে এই যে দেখেন, জাস্ট একটা উদাহরণ দিলাম। আপেলের দোকানে গেলাম, বিভিন্ন ধরনের আপেল দেখলাম। একটা আপেল একদম সবুজ কাঁচা আপেল, একটা আপেল হচ্ছে আমার, একটা হচ্ছে পুরা সবুজ আপেল, একটা হলুদ আপেল, আর একটা হচ্ছে ধরেন লাল আপেল, একটা হচ্ছে লাল আর হলুদ মিক্স, আর একটা হচ্ছে হলুদ আর সবুজ হবে। হ্যাঁ, হলুদ আর সবুজ মিক্স। তাহলে এই যে দেখেন, আমি আপেলের যখন এরকম 5টা ক্যাটাগরি ভাগ করছি, এই ক্যাটাগরি ওয়াইজ যে ভাগ বা মান নির্ধারণ করছি, এটাকে আমরা মূলত বলতেছি হচ্ছে কি? প্রমিতকরণ। একটু আমি ঠিক করতেছি, আগে দেখেন, আশা করি দেখা গেছে। তার মানে কি? আমি যখন প্রোডাক্টটাকে তার মান অনুযায়ী ঠিক করব, এই কাজটাকে আমরা মূলত কি বলবো? প্রমিতকরণ বলবো। বুঝা গেছে প্রমিতকরণটা কি? প্রোডাক্টটাকে তার কিসের উপরে?
আকারের উপর ইস্যু করে, ধরেন বড় আপেল, ছোট আপেল, মাঝারি আপেল, তারপরে এটার কালার কি কালার, এই যে দেখেন সবুজ কালার, হলুদ কালার, লাল কালার, লাল হলুদ, তারপরে হচ্ছে কি হলুদ সবুজ, এরকম যখন আমি বিভিন্ন ক্যাটাগরিতে এটার মান ভাগ করব, এটাকে আমরা মূলত বলতেছি হচ্ছে কি প্রমিতকরণ। তার মানে এখানে মূলত আমরা কি করছি, মান নির্ধারণ করছি। ফার্স্ট কাজ কি, মান নির্ধারণ করা। এবার আসেন এই মানের উপর ভিত্তি করে আপেল আলা কি করলো, তার কাছে সবুজ আপেল আছে 20টা, এটা আলাদা করলো, হলুদ আপেল আছে 10টা, এটা আলাদা করলো, লাল আপেল আছে 15টা, আলাদা করলো, লাল হলুদ আপেল আছে ধরেন 30টা, এটা আলাদা করলো, হলুদ আর সবুজ আপেল আছে 40টা, এটা আলাদা করলো। তার মানে এই যে উপরে আমি যে মানটা পাইছি, এই মানের উপর ভিত্তি করে আমি যখন প্রোডাক্টগুলোকে আলাদা আলাদা ভাবে সাজাবো বা ভাগ করব, এই কাজকে আমরা মূলত বলতেছি হচ্ছে কি পর্যায়িতকরণ। তাহলে প্রমিতকরণ, পর্যায়িতকরণ বুঝা গেছে। প্রমিতকরণে আমরা কি করি, মূলত প্রমিতকরণে আমরা মান নির্ধারণ করে থাকি, পর্যায়িতকরণে আমরা কি করি, এই মানের উপর ভিত্তি করে প্রোডাক্টগুলোকে কি করে থাকি, ভাগ করে থাকি। তাহলে পর্যায়িতকরণ, প্রমিতকরণ পারা যাবে কিনা ফার্স্ট জানাবেন। আচ্ছা, ক্ষতি কাকে বলে ভাই? প্রফিট ক্ষতি সেম কথা। ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাকে কি বলবো, লাভ বলি বা প্রফিট বলি। আর যদি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি হয় সেক্ষেত্রে ক্ষতি বলি। ঠিক আছে, ঝুঁকি আর ক্ষতি দুইটা কিন্তু আলাদা। ঝুঁকি মানে লাভও হইতে পারে, ক্ষতিও হইতে পারে। আর লাভ মানে আমার টাকা এক্সট্রা থাকা বা পজিটিভ মান, আর ঝুঁকি ক্ষতি মানে কি আমার নেগেটিভ মান। একটু ক্লিয়ার কিনা সবাই একটু ফার্স্ট জানাবেন। আশা করি ক্লিয়ার। হ্যাঁ, বুঝছি। ওকে, না বুঝলে বলবেন, আরেকবার আমি শর্টকাটে বুঝিয়ে দিব। আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, অন্তর্দেব বুঝা গেছে। আচ্ছা, উইন্দ্রিলা। ওকে, একটা কাজ করি, এগুলো একটু আচ্ছা। আচ্ছা, জান্নাতুর মাওয়া, সাইমা। হ্যাঁ, সাবির ভাই তুই খাতা কলম নে, তোর থেকে আমি নোট দেখবো। সাবির খাতা কলম নিয়ে এবি। আচ্ছা, তাহলে প্রমিতকরণ, পর্যায়িতকরণ ক্লিয়ার। এরপর আসেন মোরকীকরণ। মোরকীকরণ মানে কি, মুড়াই রেখে দেওয়ার না। মোরকীকরণ মানে হচ্ছে কি প্রোডাক্টের মানটাকে সংরক্ষণ করার জন্য বা ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য এবং এই প্রোডাক্টটাকে আকর্ষণীয় করার জন্য প্রোডাক্টটাকে যখন কোনো কিছু দিয়ে আমি আবৃত করে রাখবো, সেটা একটু কঠিন করে বলা আছে, একটু শুনেন। প্রোডাক্টটাকে যখন আমি কি করার জন্য, প্রোডাক্টের মানটা সংরক্ষণ করার জন্য, ক্ষতি হতে রক্ষা করার জন্য এবং এটাকে আকর্ষণীয় করার জন্য প্রোডাক্টকে যখন আমি কোনো কিছু দিয়ে, পণ্যকে যখন আমি কোনো কিছু দিয়ে আবৃত করে রাখবো, সেটাকে আমরা মূলত বলতেছি হচ্ছে কি মোরকীকরণ। চাইলে পরীক্ষায় আসতেও পারে যে মোরকীকরণের কি। এখন মোরকীকরণ কি লিখে দিলেন, প্রোডাক্টটাকে কোনো একটা কিছু, প্রোডাক্টটাকে রক্ষা করার জন্য কোনো কারণে কোনো কিছু দিয়ে আবৃত করা হয়, কি বলা হয়, মোরকীকরণ বলা হয়। এটা তো জ্ঞানমূলক হইলে লিখবেন। যদি অনুধাবন হয় তখন কি লিখবেন, তখন এই 3টা কারণ লিখবেন যে মোরকীকরণের মূল উদ্দেশ্য বা মোরকীকরণ মূলত 3টা কারণে করে থাকে। 1, প্রোডাক্টটার মানটাকে কি করার জন্য, সংরক্ষণ করার জন্য। 2, প্রোডাক্টটাকে ক্ষতির হাত থেকে কি করার জন্য, রক্ষা করার জন্য। 3, প্রোডাক্টটাকে কি করার জন্য, আকর্ষণীয় করার জন্য। তাহলে ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। লাস্ট বলবেন আপনারা। বাজারজাতকরণ প্রয়াস। বাজারজাতকরণ প্রসার মানে হচ্ছে পণ্যকে সেবা বা ব্র্যান্ড সম্পর্কে জানানোর জন্য। অর্থাৎ আপনি যে ব্যবসাটা করতেছেন বা আপনার যে একটা ব্র্যান্ড আছে, এই সম্পর্কে আমাদের গ্রাহকদেরকে জানানোর জন্য আমরা যে কাজটা করি, এটাকে আমরা মূলত বলতেছি হচ্ছে কি বাজারজাতকরণ বলে। ও
আচ্ছা দেখেন, এখন যেহেতু বাজারজাতকরণ নিয়ে বলতেছি, চলেন আমরা একটা মার্কেটিং দেখি। আমাদেরকে একজন লোক মার্কেটিং করতে বলছে। মার্কেটিংটা কে করতে বলছে? এটা হচ্ছে যে আপনাদের ইয়াস ভাই বলছে, কি বলে, হৃদয় ভাই বলছে। আচ্ছা দেখেন, মার্কেটিং এর জন্য হৃদয় ভাই আমরা একটা ট্যাবলেট পাইছি, অফকোর্স এটা আমি বানাইছি, হৃদয় ভাইকে ক্রেডিট দেবো না। আচ্ছা দেখেন এখানে কি হয়েছে, আমাদের সবার প্রিয় জয় বাবা বসে আছেন। এটা হচ্ছে আমাদের জয় বাবা, উনি হচ্ছেন মহাজ্ঞানী, ওনার কাছে সব ধরনের কি আছে, জ্ঞান আছে। তো জয় বাবা কি করছেন, জয় বাবার কাছে এরা আমাদের প্রতিষ্ঠাতা, আমাদের ব্র্যান্ডের জেন্টলম্যানস ওয়ার্ড্রবের প্রতিষ্ঠাতা আমাদের হৃদয় ভাই, গৌতম ভাই, আমরা সবাই মিলে গেলাম। গিয়ে হৃদয় ভাই জয় ভাইকে এটা কোয়েশ্চেন করলো যে বাবা আমি তো একটা নতুন ব্যবসা খুলছি জেন্টলম্যান ওয়ার্ড্রব নামে, এই যেটা আপনি ফেসবুকে সার্চ দিলে পাবেন কিছু টিপসের। তো জয় বাবা বললো যে আচ্ছা সমস্যা নাই, ব্যবসা হবে, আস্তে ধীরে হবে, কিন্তু এই ব্যবসায়ের জন্য তোরা এসপি কোচিং এর যে বাচ্চাদেরকে 15% একটা কি করে দে, ডিসকাউন্ট দিয়ে দিয়ে। দ্যাট মিনস আমাদের এখন থেকে জেন্টলম্যান ওয়ার্ড্রবে আপনারা মেসেজ করবেন, মেসেজ করার পরে আপনারা একটা দাম জানবেন, দাম জানার পরে আপনারা বলবেন যে আপনারা এসপি কোচিং এর স্টুডেন্ট। আর যদি আপনারা এসপি কোচিং এর স্টুডেন্ট, এটার একটা প্রুফ দেখাইতে পারেন, আপনাদের জন্য এখন থেকে প্রত্যেকটা প্রোডাক্টের উপর 15% ডিসকাউন্ট আমরা দিচ্ছি। তো এটা আমাদের কার কথার জন্য বলা হয়েছে? এটা আমাদের জয় বাবার জন্য বলা হয়েছে। আপনারা সবাই জয় স্যারকে তার ক্লাসে এটা মেনশন করবেন। অনলাইন ক্লাস লাইভ যেটা আসবে ওটাতে তো করবেন, অফলাইন ক্লাসও করবেন। এদিকে আমরা 5 জন আছি খুব ভালোভাবে ব্যবসাটা করার জন্য, কিন্তু এইদিকে এক মহাশয় যিনি খুবই কষ্টে দুঃখে ভরা ক্লান্ত মন নিয়ে বসে আছেন, কারণ ওনার কি উঠে না, দাড়ি উঠে না। আমরা একটা দাড়ি লাগাই দিই, সবুজ দাড়ি লাগাই দিই। তো উনি চিন্তা করছেন জয় বাবার কাছে তো যেহেতু আসছি, আর জয় বাবার মাশাআল্লাহ ভালো একটা চাপ দাড়ি আছে, তো এইভাবে কেমনে উনি কি করছেন, দাড়িটা রাখছেন। উনি এবার এটার জন্য কি দিবেন, ঔষধ দিবেন। এই দেখেন ওরা ব্যবসা করুক, আমি বাবার থেকে কি নিব, দাড়ি ওঠাবার ঔষধ দিব। তো সবাই একটু আপনাদের সঞ্জয় ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে একটু ওনার দাড়ি টাড়ি গজায়। তো আশা করি জয় ভাই এটা দেখলে জয় ভাই সঞ্জয় ভাইকে একটা খুব সুন্দর একটা টিপস দিবেন। তো এইটা হচ্ছে আমাদের মেইন একটা অ্যাডভার্টাইজমেন্ট। এই যে দেখেন, এই যে আমি কাজটা করলাম একটা মিম টেমপ্লেট দিয়ে, আপনাদেরকে জানাইলাম যে আমাদের একটা কোচিং এর একটা, আমরা সবাই মিলে একটা জেন্টলম্যান ওয়ার্ড্রব নামে একটা পেজ খুলছি, যেখানে আমরা মূলত কি কি পাবেন, আমাদের জেন্টসের যে কালেকশনগুলো, পারফিউম হইতে শুরু করে বিভিন্ন ধরনের জেন্টস কালেকশন আপনারা কিন্তু এখানে পাবেন। সো দেখেন এটা হচ্ছে, আপনারা যদি সার্চ দেন তাহলে এটা পেয়ে যাবেন। তো আপনারা সবাই কিন্তু জয় ভাইকে এটা হ্যাঁ আচ্ছা হৃদয় ভাই একটু আসবে। ধন্যবাদ ফাহাদ ভাইকে সুযোগ দেওয়ার জন্য। আজকে ক্লাস আমার না, কিন্তু আমি একটা কথা বলার জন্য আসছি জেন্টলম্যানস ওয়ার্ড্রব নিয়ে। এখানে তোমরা দেখতে পারো যে আমাদের আসলে ফলোয়ার্স অনেক কম, যারা আছে সবগুলো হচ্ছে আমাদের খুব পরিচিত ছোট ভাই, বড় ভাই এবং স্টুডেন্টরা। তো সবাইকে একটা রিকোয়েস্ট করব, তোমরা কিছু লাগুক আর না লাগুক, ফার্স্ট অফ অল এই জেন্টলম্যান ওয়ার্ড্রবে সার্চ দিয়ে তোমরা একটা এখানে ফলো দিয়ে রাখবা। আমাদের সকল বিষয় এখানে একদম প্রথম লাইনেই বলা আছে, ইম্পোর্টেড লাক্সারি ফর দ্য মডার্ন জেন্টলম্যান। এই যে হাতে যেটা দিছি, আমি আসলে এটা দিই না, এটাও কিন্তু জেন্টলম্যানস ওয়ার্ড্রব থেকে নিয়ে একটা প্রোডাক্ট, একটু আগে নিছি একটা ভিডিও করার জন্য, তোমরা দেখতে পাচ্ছ। যাই হোক, তো এটা একটা বিজ্ঞাপন, আমি ফারহাদ ভাই বিজ্ঞাপন বুঝাচ্ছে তাই বলতে চাচ্ছিলাম। এরকম ভাই অনেক প্রোডাক্ট আছে, এরকম অনেক প্রোডাক্ট আছে, এটা একটা বিজ্ঞাপন। এটা হচ্ছে একটা চাবি রিং এবং অনেক প্রোডাক্ট আছে। নো এগুলো না, আর না। তো যাই হোক, তো তোমরা পেজে নক করলে সকল প্রোডাক্টের ছবি পাবে যারা ছেলেরা আছো। আর মেয়েদের জন্য কি বলবো, এটা আপাতত আমরা এখন আপাতত ছেলেদের নিয়েই শুরু করছি, আশা করি সামনে শুরু হবে, সব বিষয় নিয়ে শুরু হবে, প্ল্যান আছে। তো তোমাদের একটাই রিকোয়েস্ট, এই জেন্টলম্যানস ওয়ার্ড্রবে একটু ফলো দিয়ে রাখো। আর আর এই ফারহাদ ভাই যেটা বললো, 500 ফলো যেদিন হবে সেদিন আরেকটি ডিসকাউন্ট থাকবে। আর আমরা সবচেয়ে বেশি তোমাদেরকে একটু কনফার্ম করবো, তোমরা তো এসপি জানো, আমরা সার্ভিস নিয়ে কম্প্রোমাইজ করি না, এখানেও সার্ভিস নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। অর্থাৎ এখানে যা বলতেছি ইম্পোর্টেড, আর সবগুলো বিষয় ইম্পোর্টেডই, আর গ্যারান্টি থাকবে। ওকে, ধন্যবাদ। ওকে তাইলে দেখেন একদম আমরা একটা লাইভ এক্সাম্পল পেয়ে দিলাম। আমাদের পরিচালক মোহাম্মদ বলতেছি, পরিচালক আমাদের হৃদয় ভাই কিন্তু তোমাদেরকে একদম খুব ভালো করে মার্কেটিং জিনিসটাকে বুঝাই দিছো। যেহেতু আমি মার্কেটিং এর স্টুডেন্ট, তো একটু তো স্ট্র্যাটেজি তোমাদেরকে দেওয়াই যায়। তো বুঝাই গেছে। হ্যাঁ, একজন বলছিল যে ভাইয়া আমি একটা স্ক্রিনশট দিব, পোস্ট দিব, আরে দে বেটা
স্ক্রিনশট নেন, দিয়ে চাইলে পোস্ট দিতে পারেন, সমস্যা নেই। আর আপনারা সবাই ক্লাসে গিয়ে একটু এটা স্যারকে দেখাবেন। দেখেন নিচে একটা লাইন আছে, জয় স্যারদের জ্ঞানের বটতলায় আসল সমাধান। তো সবাই চলে যাবেন জয় ভাইয়ের কাছে, জয় ভাই আপনাদেরকে সুন্দর সুন্দর সমাধান দিবেন। আচ্ছা ওকে, আশা করি স্ক্রিনশট যাদের নেওয়ার তারা শেষ। আমরা পড়ায় চলে আসি, অনেক হয়েছে। তাহলে আমাদের এই বাকি টপিকগুলো শেষ হয়েছে কিনা আমাকে একটু জানাবেন। আশা করি শেষ হয়ে গেছে, তারপরে একটু জানাবেন, কারণ এরপরে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে সামাজিক ব্যবসায়। আচ্ছা, ক্লাসের মাঝখানে একটু মার্কেটিং হয়ে গেল। সামাজিক ব্যবসায় কাকে বলে এটা আমরা পড়াবো? হ্যাঁ, বিজ্ঞাপন, বিজ্ঞাপন, ইয়েস ইয়েস। কিছু দেওয়া হবে ফ্রিতে? হ্যাঁ, দেওয়া হইতে পারে। আপনারা 500 ফলো করেন, হয়তো অনেক কিছুই আসতে পারে। আচ্ছা, আমরা কি করব? আপাতত ওই যে একজন মেসেজ দিয়েছে আপনাকে হা করে থাকতে বলছে, আপাতত হা করেই থাকেন। আপাতত আমরা এখানে ভাই ছেলে মানুষ আছে, আমরা এটার জন্য জেন্টালম্যান ওয়ারড্রপ নামে ছেলেদের প্রোডাক্ট নিয়ে আসছি। আচ্ছা হয়েছে, সব বাদ। আচ্ছা আচ্ছা, আসবে আসবে। মেয়েদের জন্য যেটা আপনারা অনেক বেশি ডিমান্ড করছেন, হৃদয় ভাইকে বলবো একটু আপনি মেয়েদের জন্য কিছু জিনিস আনতে পারেন। কি বলেন হৃদয় ভাই? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, উই ওয়ান্ট ডিসকাউন্ট, অলরেডি ডিসকাউন্ট দিয়ে দিছি 15%। আপনারা যে দামগুলা আগে যারা, যেমন আমাদের কিছু স্টুডেন্ট আগে অলরেডি কিন্তু আমাদের স্টুডেন্টরা আপনারা মেসেজ দিচ্ছেন, তারা হয়তো একটু দাম বেশি হওয়ার যার কারণে কিনেন নাই, তো এটার জন্য অলরেডি 15% ডিসকাউন্ট দিয়ে দিছে। আপনারা জিজ্ঞাসা করবেন, বলার দরকার নাই যে আপনি কি এসপি কোচিংয়ের না, আগে বলবেন প্রাইস কত, এরপরে একটা ডকুমেন্ট দেখাই দিবেন যে ভাই আমি এসপি কোচিংয়ের 15% ডিসকাউন্টে দিয়ে দিব। ওকে, তাহলে আসেন। ওকে ওকে ওকে, শেষ 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 শেষ। মানে আমার যখন একটু উল্টাপাল্টা কিছু মিম সিম শেয়ার করছি 32, মানে পড়া লাগবে না, মিমস দিলেই শেষ। আসেন পড়ায় আসি। দেখেন সামাজিক ব্যবসায়। আচ্ছা, সামাজিক ব্যবসায় কাকে বলে? সামাজিক ব্যবসা হচ্ছে কি, যে ব্যবসায়ের মূল লক্ষ্য মুনাফা অর্জন নয়। তার মানে যে ব্যবসার মূল উদ্দেশ্যটা কি নয়? মুনাফা অর্জন নয়, বরং সমাজের কি করা, কল্যাণ সাধন করা, তাকেই আমরা মূলত কি বলতেছি? সামাজিক ব্যবসায়। তাহলে প্রথম কথা, সামাজিক ব্যবসায়ের মূল উদ্দেশ্য কি নয়? মুনাফা অর্জন নয়। সামাজিক ব্যবসাটা কেউ মুনাফা অর্জনের জন্য করে না। সামাজিক ব্যবসাটা মূলত কিসের জন্য করা হয়? সমাজের কল্যাণ সাধনের জন্য করা হয়। আচ্ছা, এবার দেখেন সামাজিক ব্যবসার যে বৈশিষ্ট্য। সামাজিক ব্যবসার মূলত 4টা বৈশিষ্ট্য আমরা পাই। একটা হচ্ছে প্রথম উদ্দেশ্য কি, সেটা হচ্ছে এটার মূল উদ্দেশ্য কি করা? সমাজ কল্যাণ করা বা সমাজের কল্যাণ করা। সেকেন্ডটা কি, এটার আয়ের প্রধান উৎস। মাথায় রাখবেন, সামাজিক ব্যবসায়ের আয়ের প্রধান উৎস হচ্ছে সদস্যদের চাঁদা অথবা হচ্ছে ধান, অর্থাৎ কি দান করা। অর্থাৎ বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে তারা যদি দান করে থাকে, বা আপনার সদস্য যারা থাকে তারা যদি চাঁদা দেয়। যেমন দেখবেন আপনারা যখন বন্যা হয়েছে, বন্যার ক্ষেত্রে আমরা কি করছি, সবাই এক একজন থেকে চাঁদা দিচ্ছি। এই চাঁদা নিয়ে কি করছি? নিজেরা খাওয়ার জন্য নিচ্ছি না। দেখবেন এখান থেকে পটিয়া থেকে আমাদের এলাকা থেকেও আমরা 10-12 জন মিলে চাঁদা সংগ্রহ করে পুরো এলাকা থেকে প্রায় অনেকগুলো টাকা নিয়ে আমরা কি করছিলাম, চাঁদা সংগ্রহ করছিলাম। চাঁদা সংগ্রহ করে ওখানে আমরা প্রায় অনেকগুলো পরিবারের জন্য বিভিন্ন ধরনের খাবার সামগ্রী আমরা তাদেরকে পৌঁছাই দিছিলাম। সো এই যে উদ্দেশ্য, এটার উদ্দেশ্য কি মুনাফা অর্জন না, ওই যে বন্যা কবলিত মানুষ আছে তাদেরকে কি করার জন্য? সহযোগিতা করার জন্য, তাদেরকে সাহায্য করার জন্যই মূলত আমরা এই কাজটা করছি। সো সামাজিক ব্যবসায়ের প্রধান আয়ের উৎস কি? আয়ের প্রধান উৎস হচ্ছে সদস্যদের চাঁদা ও দান। আর এই আয়গুলো কিসে ব্যবহার করা হয়? সমাজের কল্যাণে ব্যবহার করা হয়। এই যে সামাজিক ব্যবসায়ের মূল জনকের, সামাজিক ব্যবসায়ের জনক হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস। খুব ভালোভাবে মনে রাখবেন, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসছে, অনেকবার আসছে যে সামাজিক ব্যবসায়ের জনক, এবং শুধু আপনার এইচএসসিতে না, এটা অ্যাডমিশনেও বারবার আসছে। তাহলে সামাজিক ব্যবসায়ের জনককে ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে নোবেল পান? 2004 সালে পান নোবেল। আর এই যে সামাজিক ব্যবসায়ের একটা উদাহরণ হচ্ছে কি? গ্রামীণ ব্যাংক। আর এই গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হচ্ছেন কে? ডক্টর মোহাম্মদ ইউনুস। তাহলে একদম বেসিক্যালি, একদম ছোট ভাষায় যদি বলি, যে ব্যবসায়ের মূল উদ্দেশ্য কি করা? সমাজের কল্যাণ সাধন করা, কি নয়? মুনাফা অর্জন নয়। সেই ব্যবসাটাকে আমরা মূলত কি বলতেছি? সামাজিক ব্যবসায়। এটা গেল ফার্স্ট স্লাইড। একটু সেকেন্ড স্লাইডটাতে যাই। দেখেন, আমি আপনাদেরকে একটা কথা বলি,
আপনারা যারা অলরেডি 26 ব্যাচের স্টুডেন্ট, যাদের 7ই জুন পরীক্ষা, তারা হয়তো অনেকেই দেখতেছেন না, যেহেতু এগুলো এখন লাইভ ক্লাস না দেখলেও হয়, জাস্ট দেখলেও দেখলেন, না দেখলেও না দেখলেন। যারা দেখতেছেন তাদেরকে একটা কথা খুব ভালোভাবে বলে রাখি, বা যারা অলরেডি ফার্স্ট ইয়ারে আছেন, তার সেকেন্ড ইয়ারে আছেন, তাদেরকেও বলে রাখি যে 25 সালের যে কোয়েশ্চেনগুলো, এই কোয়েশ্চেনগুলো বারবার বারবার আপনারা কি করবেন, প্র্যাকটিস করবেন। কারণ এই কোয়েশ্চেনগুলো এত ইনডেপথ থেকে কোয়েশ্চেনগুলো করছে, এত অন্যরকম কোয়েশ্চেন হয়েছে, বিগত বছরগুলোতে কিন্তু ওই ধরনের কোয়েশ্চেনটা হয় নাই। এতদিন পর্যন্ত সামাজিক ব্যবসায় নিয়ে আমরা মূলত, সামাজিক ব্যবসায় কাকে বলে, সামাজিক ব্যবসায়ের জনককে, জনক ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর মোহাম্মদ ইউনুস 2004 সালে কি পান, নোবেল পুরস্কার পান, এতটুকু। এই জিনিসটাই আমরা মূলত পড়ছিলাম। বাট এখন 25 সালে এসে কিছু কোয়েশ্চেন ঠিক এরকম আসছে যে সামাজিক ব্যবসায় কয়টা মূলনীতির উপর প্রতিষ্ঠিত। সামাজিক ব্যবসায় বিভিন্ন ধরনের মূলনীতির উপর প্রতিষ্ঠিত হইতে পারে, তবে মেইনলি তারা কয়টা মূলনীতির উপর প্রতিষ্ঠিত, 7টা। আমি একটু কেটে দিচ্ছি, একবার স্ক্রিনশটটা নিয়ে নেন, এটা পরীক্ষায় পাবেন আপনারা একদম স্পেসিফিক্যালি। যখন আমি একটা কোয়েশ্চেন দেখাবো, ওইখানে দেখবেন এই কোয়েশ্চেনটা আসে, বাট এটা কিন্তু পরীক্ষায় আগে আসেনি। সো একটু দেখবেন, স্ক্রিনশট নিয়ে নেন, আশা করি নিয়ে নিছেন। তাহলে সামাজিক ব্যবসা কয়টা মূলনীতির উপর প্রতিষ্ঠিত, 7টা মূলনীতির উপর প্রতিষ্ঠিত। প্রথমটা কি, এরূপ ব্যবসায়ের উদ্দেশ্য হবে সমাজের কোনো ধরনের সমস্যা কি করা, উত্তরণ করা। অর্থাৎ সমাজে যদি কোনো ধরনের নতুন সমস্যা দেখা দেয়, ওই সমস্যাটা উত্তরণ করাই হচ্ছে কি এই সামাজিক ব্যবসার মূল উদ্দেশ্য। যেমন ওই যে বললাম, এটা উদাহরণ দিলাম, নতুন করে বন্যা দেখা দিচ্ছে, তাহলে বন্যা কবলিত মানুষদের কি করার জন্য, সহযোগিতা করার জন্য। তারপরে একবার মনে আছে কিনা জানি না, যে আপনার কোন একটা ডিপোতে বা যেখানে মূলত কন্টেনার রাখে, আমি ঠিক ভুলে গেছি, ওইখানে ব্লাস্ট হয়। তো যখন ব্লাস্ট হয় তখন বিভিন্ন মানুষ এসে জড়ো হয়ে একসাথে টাকা তুলে, তারা আমরা ট্রাক ভাড়া করে তারা মানুষকে নিয়ে আসছে জাস্ট কি দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য। সে এই জাতীয় জিনিসগুলোই হচ্ছে মূলত কি সামাজিক ব্যবসা। তাহলে এটা কি হবে, সমাজের কোনো ধরনের সমস্যা কি করা, উত্তরণ করে দেওয়া বা সমস্যার সমাধান করা। সেকেন্ড, এটি আর্থিক সামর্থ্য অর্জন করবে। আর্থিক সামর্থ্যটা কীভাবে অর্জন করবে, জনগণ থেকে চাঁদা নেওয়ার মাধ্যমে, বা সদস্যদের থেকে চাঁদা দেওয়ার মাধ্যমে, বা বড় বড় প্রতিষ্ঠান থেকে দান সংগ্রহ করার মাধ্যমে। থার্ড হচ্ছে কি, বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগকৃত অর্থ ফেরত পাবে। অর্থাৎ কেউ ধরেন বিনিয়োগ করছে, হতে পারে যে সামাজিক ব্যবসায় এটা তো একটা ব্যবসার মতো, তার মানে কেউ না কেউ এখানে কি করছে, বিনিয়োগ করছে। যে কেউ চাইলে তার বিনিয়োগের অর্থটা কি করতে পারে, ফেরত পাইতে পারে। যে আমি এখানে ইনভেস্ট করছিলাম, আমার মনে হয় যে এই ব্যবসাটার অলরেডি আমরা যে লক্ষ্যের জন্য কাজ করছি এই লক্ষ্যটা পূরণ হয়ে গেছে, আমি আমার বিনিয়োগের অর্থ যেটা বাকি আছে এটা ফেরত চাই, ফেরত পেতে পারবে। তবে মাথায় রাখতে হবে, বিনিয়োগের বেশি সে ফেরত পেতে পারবে না। অর্থাৎ যেহেতু এখানে কোনো ধরনের মুনাফা অর্জনের উদ্দেশ্য নাই, যার কারণে বিনিয়োগের বেশি তারা কি পাবে না, কোনো ধরনের টাকা ফেরত পাবে না। 4 নাম্বার পয়েন্ট, ব্যবসায় মুনাফা প্রতিষ্ঠানের প্রসার ও উন্নয়নে ব্যয় হবে। অর্থাৎ ধরেন আপনি সামাজিক ব্যবসা করছেন, সামাজিক ব্যবসায় করে আপনি কোনো না কোনো ওয়েতে কি হইলেন, প্রফিটেবল হইলেন, হয়ে যেতে পারে ধরেন আপনি কোনো না কোনো ওয়েতে কি হলেন, প্রফিটেবল হয়ে গেলেন। আচ্ছা, এখন এই যে আপনি প্রফিটেবল হইলেন, প্রফিট করলেন, এই প্রফিটটা করে আপনি যে টাকাটা পাবেন, ওই টাকাটা মূলত কি দিবেন, প্রতিষ্ঠানের প্রসার ও উন্নয়নে ব্যয় করবেন। এখন আপনার মাথায় আসতে পারছে ভাইয়া এটা কিভাবে মুনাফা অর্জন করে। যেমন ধরেন সাপোজ অনেকগুলো উদাহরণ আছে, যদি একটা উদাহরণ দিই, যে ধরো আপনি গাছ লাগাইলেন, কি করলো, বিভিন্ন ধরনের আশ্রম দেখবেন, যে বৃদ্ধাশ্রমে তারা কি করে, বৃদ্ধাশ্রমে দেখবেন বিভিন্ন ধরনের যারা বৃদ্ধ হয়ে যায় তারা বিভিন্ন ধরনের হাতের কাজ করে, তারা নকশি কাঁথা শিলায়, তারা বালিশের কভার শিলায়, তারপরে তারা ধরেন বেতের কাজ করে, ঝুড়ি বানায়, বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে। তো এই জিনিসগুলো তৈরি করার পর এগুলো সাধারণত কি করা হয়, বিক্রয় করা হয় বাইরে। তো এই যে বিক্রয় করে ওইখান থেকে একটা প্রফিট আসতেছে না, ওই প্রফিটটা আপনি নিজের জন্য ব্যবহার করতে পারবেন না। যে বিনিয়োগ করছে বা ইনভেস্ট করছে, এখানে যে দান করতেছে, সে এইটা তার মুনাফাটা সে নিজে পাবে না, এই মুনাফাটাও কাদের জন্য ব্যয় করতে হবে, প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য ব্যয় করতে হবে। আশা করি বুঝা গেছে। তাহলে ব্যয় মুনাফাটা কিভাবে অর্জন করে বুঝছেন, ওই যে মানুষরা কাজ করতেছে, হাতের কাজ করে যেভাবে করে যে টাকাটা পায়। যেমন দেখবেন যারা কারাগারে থাকে, কারাগারে যারাও থাকে তারাও কিন্তু বিভিন্ন ধরনের হাতের কাজগুলো করে থাকে। সো ওগুলা করে যে এটা পায় ওটা মুনাফা বলা হয় আর কি। আচ্ছা, সমাজ সচেতনতার সাথে পরিচালনা করতে হবে। অর্থাৎ
আপনি সামাজিক কাজ করতেছেন, খুব ভালো কথা, কিন্তু আপনি সামাজিক কাজটা করার ক্ষেত্রে আপনার কি হইতে হবে, সচেতন হইতে হবে। সমাজের নিয়ম নীতি আইন কানুন মেনে আপনাকে এই কাজটা করতে হবে। আপনি সামাজিক ব্যবসায় বলে আপনি যে কোনো ধরনের কাজ করতে পারবেন তা না, আপনাকে নিয়মটা মেনে চলতে হবে। 6 নাম্বার হচ্ছে কি উত্তম কর্ম পরিবেশ তৈরি করতে হবে, নিশ্চিত করতে হবে। অর্থাৎ আপনি সামাজিক ব্যবসা করতেছেন, কিন্তু আপনি সমাজের কল্যাণ করতেছেন দেখে আপনি মানুষকে খাবার খাওয়াবেন। এখন আপনি তো মানুষকে পচা ডিম খাওয়াইতে পারবেন না, আপনি তো মানুষকে পচা আলু খাওয়াইতে পারবেন না। তাহলে কর্ম পরিবেশ বা কাজ পরিবেশ, মানুষকে দিয়ে আপনি কাজ করাচ্ছেন বা ওদেরকে সহযোগিতা করতেছেন, বৃদ্ধদেরকে রাখতেছেন, তাই বলে আপনি ফ্লোরে রেখে দিবেন যেখানে ছাদের উপর থেকে পানি পড়তেছে, ওই রকম হওয়া যাবে না। এবং লাস্ট অফ অল হচ্ছে কি আনন্দের সাথে প্রতিষ্ঠানটাই কি এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ প্রতিষ্ঠানটা আপনি এগিয়ে নিয়ে যাবেন, আর প্রতিষ্ঠানের যে মানুষগুলো আছে তাদের কল্যাণ সাধন করে তাদের সাথে তাদেরকে আনন্দ দেওয়ার মাধ্যমে, তাদেরকে কষ্ট না দেওয়ার মাধ্যমে আপনাকে কি যে করতে হবে, প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই হচ্ছে মূলত সামাজিক ব্যবসায় 7টা মূল নীতি। এবং এটা অনেকগুলা আপনার 2025 সালে অনেকগুলো কোয়েশ্চেন আসছে। তো সামাজিক ব্যবসায়টা বোঝা গেছে কিনা একটু ফটাফট আমাকে জানাবেন। ওকে ওকে ওকে, আচ্ছা, যে স্ক্রিনশট নিতে পারেন নাই, আচ্ছা স্ক্রিনশট নিতে পারেন নাই, এখন অল স্ক্রিনশট নিয়ে রাখেন। আপনারা একটু জানান, ফার্স্ট জানান, কারণ আমরা এইটার পরে আমাদের এমসিকিউ টপিকগুলোতে চলে যাব। আমরা বুঝছি কিনা সবাই জানাবেন। আচ্ছা, অপূর্ব বলতেছে ভাইয়া 6 নাম্বার এবং 7 নাম্বারটা আবার বুঝান। 6 নাম্বারটা মানে কি উত্তম কর্মপরিবেশ। অর্থাৎ আপনি আপনার সামাজিক ব্যবসাটা যখন পরিচালনা করতেছেন, ব্যবসাটা হইতে পারে কারোর সহযোগিতা করা, হইতে পারে যে দুস্থ মানুষ আছে তাদেরকে কাজ দেওয়ার মাধ্যমে তাদের আয় সুযোগ তৈরি করা। এখন ধরেন আপনার প্রতিষ্ঠানটা ধরেন একটা বৃদ্ধাশ্রম বা এটা একটা এতিমখানা, এখন ধরেন এতিমখানা বা বৃদ্ধদেরকে আপনি রাখতেছেন, ভালো কথা, কিন্তু আপনি তাই বলে তাদেরকে মাটিতে ফ্লোরে রেখে দিবেন, একটা ছাদে রাখবেন যেখান দিয়ে পানি পড়বে, এই পড়বে, হ্যাড পড়বে, না, এটা করা যাবে না। বা ধরেন আপনার এখানে আন্ডারে মানুষরা কাজ করতেছে, যারা কাজ পায় না তাদেরকে সহযোগিতা করার জন্য আপনি এই ব্যবসাটা করছেন। ধরেন তারা বাইরে কাজ করলে 500 টাকা পাইতো, আপনি এখানে তাদেরকে 1000 টাকা করে মজুরি দিচ্ছেন। কেন? তারা যাতে একটু সহযোগিতা করে, যেহেতু তারা দান, তারা যাতে একটু আর্থিকভাবে সচ্ছল হয়, যেহেতু তারা দান নিচ্ছে না। তো এখন আপনি তাদেরকে একটু টাকা বেশি দিচ্ছেন দেখে বা তাদেরকে সহযোগিতা করতেছেন বলে আপনি যে তাদের পরিবেশটা খারাপ দিবেন, এটা হওয়া যাবে না। আপনাকে পরিবেশটা ওভাবে নিশ্চিত করতে হবে। আর লাস্ট ওয়ার্ড হচ্ছে কি আনন্দের সাথে প্রতিষ্ঠানটা এগিয়ে নিয়ে যেতে হবে। অর্থাৎ আপনি প্রতিষ্ঠানটাকে আনন্দ, চাপ, যেমন ধরেন আপনি যদি ব্যবসার ক্ষেত্রে কি হয়, প্রেশারাইজ করা হয়। আপনি আপনাকে প্রেশারাইজ করবেন যে হ্যাঁ আমাকে এইভাবে ব্যবসাটা চালিয়ে যেতে হবে, আমাকে ওইভাবে ব্যবসাটা চালাতে হবে। আপনি আপনার যে শ্রমিকরা আছে তাদেরকে প্রেশারাইজ করবেন যে আমাকে এই টাইমের মধ্যে এই কাজ করে দাও, আমাকে এত দিনের মধ্যে এত ক্লায়েন্ট এনে দাও। একটা বিভিন্ন ধরনের প্রেশারে রাখে, এটা স্বাভাবিক, এটা প্রত্যেকটা ব্যবসায় থাকে। তো এই যে প্রেশার, এই প্রেশারটা সামাজিক ব্যবসায় আসবে না। আচ্ছা, শেষ করে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আশা করি বোঝা গেছে। এখন আসেন আমরা একটু এমসিকিউ কোশ্চেন গুলো শেষ করি। আচ্ছা, আমরা একটু এমসিকিউ গুলো প্র্যাকটিস করবো একটু। আপনারা ফার্স্ট অফ অল, ফার্স্ট এমসিকিউ কি বললো, ব্যবসায় কোন ধরনের সংগঠন? দেখেন এগুলো কিন্তু ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন। আমরা মনে করি এটা যে এইচএসসি, দেখেন ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিট 2021 ও 22 কি আসছে, ব্যবসায় কোন ধরনের সংগঠন। ফার্স্ট জানাবেন, কোনো ইয়া করবেন না। এবার তুই চুপ থাক সাব্বির, তুই পার্সোনালি আমার সাথে দেখা করিস। ইতিমধ্যে 2 নাম্বারটা বুঝে দিতাম। হৃদয় ভাইয়ের সাথে যোগাযোগ করতে বলছে। যান ফার্স্ট কমেন্ট করবেন, ফার্স্ট কমেন্ট করেন। ব্যবসায় কোন ধরনের সংগঠন? এ বি সি ডি এভাবে করে লিখে যাবেন। আমি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের কমেন্ট পাইলে আমি আনসার দিব। ব্যবসায় কোন ধরনের সংগঠন?
প্রাকৃতিক, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়। সি, একজন সি বললেন। হ্যাঁ সি, ইয়েস। ব্যবসা একটি কোন ধরনের সংগঠন? ব্যবসা একটি কোন ধরনের সংগঠন? ব্যবসা হচ্ছে কি একটি সামাজিক সংগঠন। কারেক্ট। যারা অপশন সি দিচ্ছেন তারা কারেক্ট। ব্যবসা একটি কোন ধরনের সংগঠন? সামাজিক সংগঠন। এরপর আসেন সেকেন্ড এমসিকিউতে একটু খেয়াল করি কি বললো, নিচের কোন বিষয়টিকে ব্যবসায়ের প্রাণ বলা হয়? কিছুক্ষণ আগেই বলছিলাম ব্যবসায়ের প্রাণ, ব্যবসায়ের চালিকা শক্তি, ব্যবসায়ের ব্লাড। দেখি বলেন, ফার্স্ট জানান। এই তো যাক, তাহলে আপনারা সবাই আনসার দিচ্ছেন, আমি একটু ওয়েট করবো, আরেকটু ওয়েট করবো। আচ্ছা ওকে, দুই নাম্বারটা ফার্স্ট যাবেন। এমসিকিউ আপনারা যদি কমিউনিকেশন করেন আমার জন্য ভালো লাগবে, আর যদি দেখি যে না আপনারা পারতেছেন তাহলে বুঝে নেন যে ঢাকা ইউনিভার্সিটি কোয়েশ্চেনগুলো হয়তো আপনারা পারতে পারেন। সো একটু দেখি, নিচের কোন বিষয়টিকে ব্যবসায়ের প্রাণ বলা হয়? সেকেন্ড নাম্বার কোয়েশ্চেনে আমরা যাব। আচ্ছা, একজন বলছে 2-4। না ভাইয়া, একটু এখানে ইয়া হয়ে গেছে। 4 মানে আপনি সংগঠন বলছেন না, প্রশ্নটা দেখেন, আপনি লাস্টেরটা বলতে চাইছেন হয়তো। আচ্ছা, 2-4 না, 4 দিবেন না, এ বি সি ডি এভাবে করে দিবেন। ওকে, 2 ক্ষেত্রে সবাই দিচ্ছেন, একজন সি দিচ্ছেন, কেন আল্লাহ জানে, শ্রুতি রে ভুল করছেন। আচ্ছা তাহলে নিচের কোনটি ব্যবসায়ের প্রাণ বলা হয়? ব্যবসায়ের প্রাণ বলা হয় কাকে? অর্থকে। অর্থকে আরো কি কি নামে বলা হয়? অর্থকে বলা হয় ব্যবসায়ের মূল চালিকা শক্তি। ব্যবসাকে বলা হয় প্রতিষ্ঠানের ব্লাড বা রক্ত। সো আশা করি বাকি আমরা বুঝে গেছি। এই দুইটা এমসিকিউ শেষ। দেখেন আপনারা আপনাদের সাকসেস রেটটা ইয়া করে নেবেন, মেপে নেবেন যে ডিউর কোয়েশ্চেন থেকে আপনি কোনটা কোনটা পারতেছেন। আচ্ছা ওকে, সবাই আনসার করলেন, গুড, ভালো লাগতেছে। এবার আসেন থার্ড নাম্বার জিনিস, যে নিচের কোনটি ব্যবসায়ের মৌলিক বৈশিষ্ট্য নয়? অর্থাৎ কোনটা কি ব্যবসায়ের মৌলিক বৈশিষ্ট্য নয়? অমিত বললো হ্যাঁ ঠিক আছে, বুঝছি ভাইয়া। মৌলিক বৈশিষ্ট্য নয় কি? 1 মুনাফা অর্জন, 2 সংগঠন, 3 ঝুঁকি ও অনিশ্চয়তা, 4 পুঁজির সংস্থান, লাস্ট হচ্ছে কি শ্রমিক ছাঁটাই। তো আসেন এমসিকিউ আনসার দেন ফার্স্ট। তিনের আনসার কি হবে জানান? নিচের কোনটি ব্যবসায়ের মৌলিক বৈশিষ্ট্য নয়? ব্যবসায়ের মৌলিক বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। এখানে বলা হয় না ব্যবসায়ের কার্যাবলী, বলা হয়েছে ব্যবসায়ের বৈশিষ্ট্য। ওকে, 3 বলা হচ্ছে শ্রমিক ছাঁটাই। ওকে গুড। তাহলে আমরা জানি যে ব্যবসায়ের বৈশিষ্ট্যের মধ্যে কোনটা পড়তেছে না? শ্রমিক ছাঁটাই ব্যবসায়ের বৈশিষ্ট্যের মধ্যে পড়তেছে না। মুনাফা অর্জন, অফকোর্স ব্যবসা কেন করা হয়? মুনাফা অর্জনের জন্য। ব্যবসা একটা কি সংগঠন, ব্যবসার সাথে ঝুঁকি অনিশ্চয়তার সম্পর্ক অফকোর্স আছে। ঝুঁকি যদি না থাকে ব্যবসায় হবে না। আর লাস্ট অফ অল পুঁজির সংস্থান, অফকোর্স ব্যবসা করতে হলে আপনার পুঁজি লাগবে। তাহলে 3 নাম্বার কোশ্চেন আমরা পেরে গেছি। 4 নাম্বার কোশ্চেনে আসি, নিচের কোনটি ব্যবসায়ের উদ্দেশ্য নয়? খুব ক্রিটিক্যাল একটা কোশ্চেন, বাট যদি বুঝতে পারেন, যদি দিতে পারেন, বুঝে যাবো যে আলহামদুলিল্লাহ ভালো বেসিক আছে। দেখি বলেন ব্যবসায়ের উদ্দেশ্য নয় কোনটি? উদ্দেশ্য নয় আমি মার্ক করে দিলাম। দেখি তারপরেও বলেন মুনাফা, টিকে থাকা, ব্যবসায়িক প্রবৃত্তি, সামাজিক দায়িত্ব, নাকি গতিশীল দৃষ্টিভঙ্গি। এই কোয়েশ্চেনটাতে বোঝা যাবে কার বেসিক কতটুকু। দেখি কে কতটুকু গেসিং ভালো, ধরে নি গেসিং কার ভালো করেন। 4 নাম্বার কোয়েশ্চেন আনসার দেন, একটু চিন্তা করে আনসার দেন যে নিচের কোনটি ব্যবসায়ের উদ্দেশ্য নয়।
জানান জানান, দেখি সবারটা দেখবো। আচ্ছা, একজন দিল ডি, সামাজিক দায়িত্ব, কয়েকজন বলতেছে ই। আচ্ছা, চারে কয়েকজন ই বলতেছে, আর একজন বলতেছে বি, একজন বলছে ডি। তাহলে একজন দিছে টিকে থাকা, একজন দিছে সামাজিক দায়িত্ব, কয়েকজন দিছে গতিশীলতার দৃষ্টিভঙ্গি। তার মানে এই তিনটাতে আমরা একটু আটকাই আছি। আসেন একটু বোঝার চেষ্টা করি। প্রথম কথা, আনসার হবে ই, আনসার হবে ই। ব্যবসায়ের উদ্দেশ্য নয় কি গতিশীলতা। এখন বুঝতে হবে গতিশীলতা কি, আগে এগুলো দেখি। মুনাফা অর্জন, অফকোর্স ব্যবসায়ের মূল উদ্দেশ্য কি মুনাফা অর্জন। এবার আসি এক বি, বি দেওয়ার কারণটা একটু দেখি। সরি, বি দেওয়ার কি টিকে থাকা। ব্যবসায় কি টিকে থাকার উদ্দেশ্য থাকার? অফকোর্স। আপনি যখন ব্যবসায় করবেন আপনাকে এটা মাথায় রাখতে হবে, আপনি ব্যবসাটা একটা নির্দিষ্ট টাইমের জন্য করবেন, লাভ হোক বা লস হোক, আপনাকে এই ব্যবসাটা একটা সার্টেন টাইম পর্যন্ত কি করতে হবে, চালাই যেতে হবে। যার কারণে এখানে টিকে থাকার আনসার। এরপর আছে সি নাম্বার। সি নাম্বারে বলা হলো যে সামাজিক প্রবৃদ্ধি, হ্যাঁ সরি ব্যবসায়িক প্রবৃদ্ধি। ব্যবসায়িক প্রবৃদ্ধি মানে কি এক্সচেঞ্জে ব্যবসায় কি করা, লাভ করা বা ব্যবসায়ের ভ্যালুটাকে হাই করা। ডি নাম্বার হচ্ছে সামাজিক দায়িত্ব। হ্যাঁ, ব্যবসায়ীর ক্ষেত্রে সামাজিক দায়িত্ব রয়েছে, ব্যবসায়ী সামাজিক দায়িত্ব পালন করবে, এটা ব্যবসায়ের একটা উদ্দেশ্য। ব্যবসায়ীকে CSR, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, এটা মেনে চলতে হবে। কোনো ব্যবসায়ী যদি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি মেনে না চলে এটা কিন্তু হবে না। এবার আসে ই নাম্বার, বললো গতিশীলতার দৃষ্টিভঙ্গি। ভাই গতিশীলতার দৃষ্টিভঙ্গিটা কি এটাই বুঝি না, যার কারণে আমাদের প্রবলেম হচ্ছে। গতিশীলতার দৃষ্টিভঙ্গি মানে হচ্ছে ব্যবসায়টা আজকে ধরেন আপনার ব্যবসায় ভ্যালু হচ্ছে বা ব্যবসায় মুনাফা অর্জন করে আজকে প্রতি মাসে 10,000 টাকা, হুট করে আগামী মাসেই আপনার ব্যবসায় মুনাফা অর্জন করছে 1 কোটি টাকা। ইজ ইট পসিবল? একটা ব্যবসায় 10,000 টাকা থেকে জীবনে কোনোদিন 1 কোটি টাকা প্রফিট করতে পারবে না। দ্যাট মিনস এই ব্যবসাটা যেটা গতিশীলতা বৃদ্ধি পাইছে, যেটা আজকের দিক থেকে আরেকটা দিনে বা আরেকটা অনেক বড় প্রফিট করে ফেলছে, তাহলে এটার কেমনে করছে? এটার মধ্যে কোনো ধরনের 2 নাম্বারই করছে। হয় সে ড্রাগস বেচছে, হয় সে কর ফাঁকি দিছে, হয় সে ইলিগালভাবে প্রোডাক্ট বিক্রি করছে, বা যে কোনোভাবেই সে এত টাকা কি করতে পারছে, আয় করতে পারছে। যার কারণেই আমাদের আনসার হচ্ছে কি গতিশীলতার দৃষ্টিভঙ্গি। গতিশীলতার দৃষ্টিভঙ্গি মানে আজকে আমার ব্যবসায় কত আছে, 10,000 টাকা আছে, আমি চেষ্টা করব কালকের দিনেই 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 10 কোটি, 1 কোটি মুনাফা করা। সো এটা ব্যবসায়ের উদ্দেশ্য না। এটা নিয়ে 2টা টার্ম আছে। একটা টার্মকে আমরা বলি হচ্ছে পরিবর্তনশীলতা। একটু খেয়াল করবেন, পরিবর্তনশীলতা। একটা টার্ম হচ্ছে কি পরিবর্তনশীলতা, আরেকটা হচ্ছে গতিশীলতা। পরিবর্তনশীলতা মানে কি প্রতিষ্ঠানটা আস্তে আস্তে ধাপে ধাপে একটু একটু করে কি উঠবে, বেড়ে উঠবে। এই যে আস্তে আস্তে ধাপে ধাপে যখন প্রতিষ্ঠানটা বেড়ে উঠবে এটাকে আমরা বলি হচ্ছে কি পরিবর্তনশীলতা। আপনারা যারা এসপি কোচিংয়ের আগের স্টুডেন্ট দেখবেন তারা দেখবেন যে এসপি কোচিং একরকম ছিল, আস্তে আস্তে ডে বাই ডে আস্তে আস্তে প্রতিষ্ঠানটা কি করতেছে, গ্রো করতেছে। এটাকে আমরা বলি হচ্ছে কি পরিবর্তনশীলতা। আর গতিশীলতা মানে কি হুট করে ব্যবসাটা কি হয়ে যাওয়া, বড় হয়ে যাওয়া, হুট করে ব্যবসাটা আপনার অনেক প্রফিটেবল হয়। আর হুট করে ব্যবসায় প্রফিটেবল হইতে পারে না। দ্যাট মিনস এখানে কোনো না কোনো ধরনের কি আছে, ইললিগাল কিছু আছে। যার কারণে ব্যবসায় কি করা হয়, গতিশীলতার দৃষ্টিভঙ্গিটা ব্যবসায়ের মধ্যে পড়ে না, ব্যবসায়ের উদ্দেশ্যে পড়ে না। তাহলে ব্যবসায়ের উদ্দেশ্যের মধ্যে পড়ে কে, পরিবর্তনশীলতা, পড়ে না কোনটা, গতিশীলতা। ক্লিয়ার, বুঝা গেছে? আচ্ছা, এই যে অন্তর্দেব বললো ভাইয়া ডি সামাজিক দায়িত্ব, ই গতিশীলতার দৃষ্টিভঙ্গির মধ্যে কনফিউজ আছে। হ্যাঁ, ম্যাক্সিমাম মানুষের এইটার মধ্যে কনফিউজ ছিল। আশা করি আপনারা বুঝে গেছেন। আপনি যখন ব্যবসা করবেন আপনাকে অবশ্যই
CSR, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, অর্থাৎ আপনাকে সোশ্যাল রেসপন্সিবিলিটির দিকে মাথায় রাখতে হবে। আপনার যদি সোশ্যাল রেসপন্সিবিলিটি আপনি বজায় না রাখেন, আপনি ব্যবসায় মূল্যবোধটাকে বা নৈতিকতাকে রাখতে পারবেন না। আর নৈতিকতা এবং মূল্যবোধ ছাড়া আপনি ব্যবসাটা করতে পারবেন না। সো আই গেস আমরা ক্লিয়ার। ওকে, তাহলে আমরা 4 নম্বর এমসিকিউতে শেষ করে ফেললাম। এবার আসেন 5 নম্বর, ফার্স্ট আনসার দিবেন, কোনটি কারবারের বৈশিষ্ট্য নয়। এবার হচ্ছে কি, আচ্ছা সেম কোশ্চেনটা আসছে, সো এটা আনসার আমরা এখন জানি, আমি দিয়ে দিই, গতিশীলতার দৃষ্টিভঙ্গি। তার মানে এই কোশ্চেনটা দেখছেন 2বার রিপিটেড হয়েছে, একই কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু বারবার রিপিটেড হয়। সো এইরকম একটা উদাহরণ দিয়ে রাখলাম যে রিপিটেড হয়, এটা আসলে সবাই জানি, সো এটাতে আর আসলাম না। 6 নম্বরটা দেখেন, ব্যবসায়ের কাজ নয় কোনটি? বাজারজাতকরণ, অর্থসংস্থান, গুদামজাতকরণ, সহযোগিতাকরণ, ব্যাংকিং। দেখি ফটাফট জানাবেন 6 নম্বরের আনসার কি? ওকে, আমাকে একটু ফার্স্ট একটু পানি খাই নিচ্ছি, একটু ফার্স্ট জানান 6 নাম্বারটা। কোনটি ব্যবসায়ের কাজ নয়? 6 এর আনসার ইডি। আবার আমাদের কনফিউশন স্টার্ট হচ্ছে ইডি নিয়ে। ওকে, একজন তো ডিরেক্ট এফ বলে দিচ্ছেন ভাই, এফ অপশনেই নাই, আপনি কোত্থেকে এফ বললেন? ডি লিখতে গিয়ে এফ লিখে দিছে। আচ্ছা, ব্যাংকিং আসেন। 6 এর আনসার হচ্ছে সহযোগিতাকরণ। এবার বলতে পারেন যে ভাই কেমনে? প্রথম কথা, এগুলো আমরা জানি, বাজারজাতকরণ কারেক্ট, এটা কারেক্ট। কনফিউশন হচ্ছে এই দুইটার মধ্যে। প্রথমে আসেন ব্যাংকিং কাকে বলে? ব্যাংকের কার্যাবলীগুলোকে আমরা কি বলি? ব্যাংকিং বলি, এটা তো আমরা জানি। ব্যাংকের কার্যাবলীকে কি বলে? ব্যাংকিং বলে। এবার তো বলেন তো ভাই, ব্যাংক কি একটা প্রতিষ্ঠান কিনা? ব্যাংক কি একটা ব্যবসায় প্রতিষ্ঠান না? অফকোর্স ব্যাংক একটা ব্যবসা প্রতিষ্ঠান। তাহলে ব্যাংকের কাজকে আমরা কি বলি? ব্যাংকিং বলি। তাহলে কেন ব্যাংকিং একটা ব্যবসায়ের কাজ হবে না? অফকোর্স ব্যাংকিং ব্যবসায়ের কাজ। আর ব্যাংকিং এর মূল উদ্দেশ্য কি? ব্যাংকের মূল উদ্দেশ্য কি? মুনাফা অর্জন করা। ব্যাংক একটা কোন ধরনের প্রতিষ্ঠান? ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান। এই আর্থিক প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য কি? মুনাফা অর্জন। এই মুনাফা অর্জনের জন্য সে কি করে থাকে? ব্যাংকিং করে থাকে। তাহলে অ্যাবসোলুটলি ই নাম্বার ব্যবসায়ের কাজ, এটা হবেই হবে। তাহলে এবার আসেন, কোয়েশ্চেন থাকতে পারে ভাইয়া তাহলে ডি কেন হইল না? কেন ব্যবসায়ের কাজ সহযোগিতাকরণ হইল না? আসেন, সহযোগিতাকরণ মানে হচ্ছে আপনি কাউকে সাহায্য করবেন। দেখেন, ব্যবসায়ের কোনো টার্মসে আপনি কোনো ধরনের অংশীদারি আইন খুলেন, আপনি কোম্পানি আইন খুলেন, কোথাও আপনি দেখবেন না যে ব্যবসায়ীকে বলা হয়েছে তুমি তার মুনাফা অর্জন থেকে কাউকে সহযোগিতা করো। হ্যাঁ, বলছে যে তুমি ব্যবসায়ী থেকে মুনাফা অর্জন সহযোগিতা করো, এটা তোমার কি নৈতিক দায়িত্ব, এটা করা উচিত, কিন্তু বলা হয় না এটা বাধ্যতামূলক। যে যখনই এই জাতীয় কোয়েশ্চেন আসবে, এই জাতীয় কোয়েশ্চেনগুলো থেকে আপনাকে যেটা পারফেক্ট আনসার ওইটা বাছাই করতে হবে। কিন্তু এই কোয়েশ্চেনটাতে আসলে পারফেক্ট আনসার বলে কোনো আনসার নাই। এখানে ফার্স্ট অফ অল এই 3টা আমি জানি ব্যবসায়ের কাজ, এই 2টা একটা কনফিউজ। ভাই ই নাম্বারটা তো ব্যাংকিং, এটা তো ব্যবসায়ের কাজ হয়েছে। তাহলে যদি 4টা আমার ব্যবসায়ের কাজ হয়, তাহলে অফকোর্স ডি নাম্বারটাই কাজ হবে। আর সহযোগিতাকরণ এটা বাধ্যতামূলক না, বাট বাকি কাজগুলো বাধ্যতামূলকভাবে আপনাকে করতে হচ্ছে, বা ব্যবসা করার ক্ষেত্রে এই কাজগুলো, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আপনাকে এই কাজগুলো প্রতিনিয়ত করে আসতে হচ্ছে। বা সহযোগিতাকরণ না করলে যে আপনার ব্যবসায় কোনো ধরনের ক্ষতি হবে, এটা হচ্ছে না। যার কারণে আনসার হচ্ছে ডি। আশা করি আমি এখানে রাখছি, আপনারা বুঝছেন। ওকে, ভালো চিন্তা করেন। এইগুলোই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কোয়েশ্চেন। ইজি বাট একটু ঘুরে আসছে। দেখেন এই কোয়েশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, একটু টাইপিং এর রয়েছে। এটা চিটাং ইউনিভার্সিটিতে আসছে, এটা জেইউ মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে। তো এরপর আসেন, কারবারের প্রধান উদ্দেশ্য কি? এই কোয়েশ্চেন এটা আমি আনসার দিয়ে দিই। দেন ফার্স্ট লিখেন, এটা তো সবাই পারবেন। কারবারের প্রধান উদ্দেশ্য কি?
কারবারের প্রধান উদ্দেশ্য কি? লিখেন লিখেন লিখেন, পাট পাট করে দিয়ে দেন। একটা আনসার দেখলে আমি পরেরটায় চলে যাব। জানেন জানেন, লিখেন। সি, মুনাফা অর্জন। ইয়েস, নিশিতে সবার আগে ও আনসার দিছে। এটা আমরা সবাই জানি, কারবার বা ব্যবসায়ের মূল উদ্দেশ্য কি? মুনাফা অর্জন করা। এবার আসেন 8 নাম্বার। এতক্ষণ ঢাকা ইউনিভার্সিটি বলে মুখের মধ্যে ফেনা উঠাই ফেলছি। বলেন, ঢাকা ইউনিভার্সিটি কোন ধরনের প্রতিষ্ঠান? এটা কি একটা পাবলিক লিমিটেড কোম্পানি, নাকি একটা সমবায়, নাকি একটা জয়েন্ট ভেঞ্চার, অর্থাৎ কতগুলো মানুষ একত্রিত হয়ে জয়েন্ট হয়ে একটা কোম্পানি খুলছে এটা, নাকি ডি নাম্বার বা কতগুলো কোম্পানি একত্রিত হয়ে খুললে এটাকে জয়েন্ট ভেঞ্চার কোম্পানি বলি, নাকি এটা কোনোটাই না? সো আনসার দেন, দেখি আনসার দেন। ফার্স্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় কোন ধরনের প্রতিষ্ঠান? আচ্ছা, নিশিরে বলল এ, পাবলিক লিমিটেড। ওকে, আরও দিয়ে থাকেন। কয়েকজন দিচ্ছে ডি। ঐশিকা দাস বলল সি। ওকে, দিতে থাকেন দেখি। আচ্ছা, সাইমানটা বললো পাবলিক লিমিটেড কোম্পানি। আচ্ছা, ওকে আসেন। প্রথম জিনিস অনেকেই দিয়ে দিচ্ছেন, যারা দেওয়া দিতে থাকেন 8-এর ডি। আচ্ছা ওকে, অনেকেই ডি দিচ্ছেন। ওকে, যারা ডি দিচ্ছেন তারা অ্যাবসলিউটলি রাইট। এটা একটা কি ধরনের সংগঠন? এটা পাবলিক লিমিটেড কোম্পানিও না, এটা সমবায়ও না, এটা জয়েন্ট ভেঞ্চার কোম্পানিও না। প্রথম কথা, এটা কোম্পানি না। যদি কোম্পানি হইতে হয়, প্রত্যেকটা প্রতিষ্ঠানের শেষে কোম্পানির ক্ষেত্রে আপনাকে বাধ্যতামূলক লিমিটেড ওয়ার্ডটা ইউজ করতে হবে। এবার আপনি যদি পাবলিক হন পাবলিক, আর আপনি যদি প্রাইভেট হন প্রাইভেট, এই দুইটা জিনিস আপনাকে মাস্ট লিখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেষে লেখা আছে এটা, সো এটা কোনো ধরনের কোম্পানি না। প্রথম কথা হচ্ছে এটা। আর কোম্পানির মূল উদ্দেশ্য কি ভাই? কোম্পানির মূল উদ্দেশ্য কি করা? মুনাফা অর্জন করা। ঢাকা বিশ্ববিদ্যালয় কি মুনাফা অর্জনের জন্য করতেছেন? না, ঢাকা বিশ্ববিদ্যালয় মূলত বলতে পারেন এক ধরনের সামাজিক প্রতিষ্ঠান, যেটা মূলত সমাজের কল্যাণের জন্য করে থাকে। সো এটা কোনোটাই হবে না। যারা ডি দিচ্ছেন খুব ভালো, বেসিক মাশাআল্লাহ ভালো বুঝতেছেন। ওকে, নিম্নের কোনটি কারবারের আওতাভুক্ত নয়? অর্থাৎ কোন জিনিসটাকে আমি ব্যবসায়ী সংগঠনের অন্তর্ভুক্ত বলতে পারবো না? 1 উৎপাদন, 2 পরিবহন, 3 বন্টন, 4 ভোগ। ফার্স্ট জানাবেন। আচ্ছা, অন্তর একটা কোশ্চেন করছে, আপনারা আনসার দেন, দিতে থাকেন। তার মাঝখানে ওকে বলি যে জয়েন্ট ভেঞ্চার কোম্পানি কি? জয়েন্ট ভেঞ্চার কোম্পানি মানে মূলত দুইটা প্রতিষ্ঠান বা একের অধিক প্রতিষ্ঠান যখন একত্রিত হয়ে ব্যবসায়িক কার্যক্রম চালাবে, ওটাকে আমরা জয়েন্ট ভেঞ্চার কোম্পানি বলি। বা এটার আরো একটা উদাহরণ কি, আপনারা হোল্ডিং কোম্পানি শুনছেন, সাবসিডিয়ারি কোম্পানি শুনছেন, গ্রুপ অংশীদারি, গ্রুপ ব্যাংকিং, এগুলো শুনছেন। এগুলোই হচ্ছে মূলত জয়েন্ট ভেঞ্চার, অর্থাৎ যেখানে দুইটা প্রতিষ্ঠান একত্রিত হয়ে কি করবে? ব্যবসা কার্যক্রম চালাবে। আচ্ছা, সবাই বলতেছেন কারবারের আওতাভুক্ত নয় ভোগ। 100% রাইট, গুড, সবাই ভালো। ভোগ মানে কি? ভোগ মানে কোনো কিছু খেয়ে ফেলে বা নিঃশেষ করা। আর ব্যবসায়ের মূল উদ্দেশ্য কি নয়? ভোগ নয়। ব্যবসায়ের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা। বা কারবারের আওতাভুক্ত কি? উৎপাদন, পরিবহন, বন্টন। উৎপাদনকে আমরা বলি কি? ইন্ডাস্ট্রি বা শিল্প। পরিবহন তো জানেন। আর বন্টনটাকে আমরা মূলত বলি বাণিজ্য। বাণিজ্যকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ট্রেড দিয়ে প্রকাশ করি। এরপরে আসেন, ব্যবসায়ের মৌলিক উপাদান কোনটি? ওকে, 9-এর ডি যারা লিখছেন সবাই ডি দিচ্ছেন, এভরিওয়ান ইজ রাইট।
এবার আসে 10 নাম্বার, কারবারের মৌলিক উপাদান কি? ঝুঁকি, বিনিময়, অর্থ উপার্জন নাকি সবগুলাই? যা কারবারের মৌলিক উপাদান কোনটি? সবাই জানা। ওকে, 10-এর আনসার হচ্ছে ডি। ইয়েস, সবগুলা। ঝুঁকি, বিনিময়, অর্থ উপার্জন সবগুলাই। তাহলে এখন আমাকে একটু সবাই জানান তো, ঢাকা ইউনিভার্সিটির এইটার মধ্যে 10টার মধ্যে কারা কত পার্সেন্ট? 10-এর মধ্যে যদি কেউ 8 পান, তার মানে ভালো বলে রাখবেন যে আপনার প্রিপারেশন ভালো বা আপনার বেসিকটা খুবই ভালো। কারণ এটা ভাই বেসিক কোয়েশ্চেনের উপর দিছি, আরও হার্ড আছে, ওগুলো আপনি যখন ভার্সিটি প্রিপারেশন নেবেন তখন পাবেন। বাট এটা দেখে মনে করেন না যে ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন অনেক ইজি, না, এখানে ইজিগুলো দিছি, বাট এই টাইপসেরই কোয়েশ্চেন হয়ে থাকে, একটু ঘুরানো টাইপসের। আচ্ছা, ওকে, দেখি বলেন 10-এর মধ্যে 8 যারা পাইছেন, বলা লাগবে না, বললে বলেন, না বললে নাই, আমার সমস্যা নেই। আচ্ছা, আমরা এইখানে খেয়াল রাখি যে এইচএসসি পরীক্ষার আলোকে যে বহুনির্বাচনীগুলো আসছে, একটু ফাস্ট শেষ করবো। অলরেডি আমাদের 10টা বাজছে, ক্লাসের একটু টাইম কম, তাও আজকে যেহেতু নিয়ে আসছি একটু শেষ করে দিব, আপনারা একটু আমাকে টাইম দিবেন। আচ্ছা, তো আসেন শুরু করি। ব্যবসায়ের প্রাথমিক কাজ কোনটি? বলেন, বন্টন, উৎপাদন, সেবা প্রদান নাকি পণ্য সরবরাহ? ব্যবসায়ের প্রাথমিক কাজ কোনটি? বন্টন, উৎপাদন, সেবা প্রদান। ওকে, অপূর্ব হচ্ছে ডায়েট। গুড গুড, যারা ডায়েট পাচ্ছেন ভালো, আলহামদুলিল্লাহ, গুড। তাহলে ব্যবসায়ের প্রাথমিক কাজ কোনটি? ফার্স্ট জানান, ব্যবসায়ের প্রাথমিক কাজ কোনটি? ওকে, একে সবাই বলতেছে বি বি বি। ইয়েস, ব্যবসায়ের কিছুক্ষণ আগে বলছিলাম, ব্যবসায়ের প্রাথমিক কাজ, ব্যবসায়ের প্রথম কাজ, ব্যবসায়ের মৌলিক কাজ হচ্ছে কি করা? উৎপাদন করা। গুড, আনসার যারা দিচ্ছে তারা রাইট। এবার আসেন সেকেন্ডটা, ব্যবসা হলো মুনাফা অর্জনের উদ্দেশ্যে কি কি কাজের সমষ্টি? দেখি বলেন। ফার্স্ট, এ বি সি। এ কি? উৎপাদন, বন্টন ও এর সহায়ক কার্যাবলী, নাকি পণ্য বিনিময় ও সহায়ক কার্যাবলী, নাকি পণ্য বিনিময় ও বন্টন কাজের সমষ্টি, নাকি ঝুঁকি ও অনিশ্চয়তার সমষ্টি? দেখি ফার্স্ট জানাবেন। ব্যবসা হলো মুনাফা অর্জনের উদ্দেশ্যে কি? হ্যাঁ, 2-এর ক্ষেত্রে একজন অলরেডি আগে দিয়েছে, শ্রুতি, এ বলতেছে। আচ্ছা, আর কেউ আরো কয়েকটা দেখলে আমি আনসারে রিভিল করব। আচ্ছা আচ্ছা, সাবের তুই উত্তর দাস কা? উত্তর দে, তুই না ক্লাস করতেছস? আচ্ছা, ওকে, সবাই বলতেছে এ। ইয়েস, ব্যবসায়ের মূল উদ্দেশ্য কি? উৎপাদন, বন্টন ও এর সহায়ক কার্যাবলী। ওই যে আমরা বুঝছি, শিল্প, বাণিজ্য ও তার কি সহায়ক কার্যাবলী। গুড গুড, ভালো। আচ্ছা, এরপরটা আসেন, ব্যবসায়ের প্রধান মৌলিক কাজ কি? ব্যবসায়ের প্রধান মৌলিক কাজ কি? এটা আমরা জানি, এর আগেরটাতেই পাইছি, সো রিপিটেড কোয়েশ্চেন, তাই আমি আর আপনাদের টাইমটা না ইয়া করলাম। 3-এর আনসার কি হবে অলরেডি আপনারা জানেন। 3-এর আনসারটা হচ্ছে কি? বি, উৎপাদন। 4-এর আনসারটা করেন, ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য কি? এটাও আমরা পারি, ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য কি করা? মুনাফা অর্জন করা। সো এই জিনিসটা যেহেতু পারেন, এটা নিয়ে আমি আর ঘাটাইলাম না। এবার আসেন, আবারও একই কোশ্চেন, দেখেন, ব্যবসায়ের প্রধান মৌলিক কাজ কি? ব্যবসায়ের প্রধান মৌলিক কাজটা কি? ও সরি, আচ্ছা 5 নাম্বার। আচ্ছা, নিচের কোনটি ব্যবসায়ের প্রাথমিক কাজ? এটাও সেম কোশ্চেন, ব্যবসায়ের প্রাথমিক কাজ কি বলেন তো? 5-এর আনসার হবে কি?
উৎপাদন। সো এগুলো পারবেন, এটাকে আপনাদের কাজ জিগাইলাম না। 6 নাম্বার বলেন ব্যবসায়ের সমীকরণ কোনটি? দেখে বলেন, আমি সরে গেলাম। সরি আপনাদের একটু ডিস্টার্ব হচ্ছে আমার কাশির জন্য, বিনীতভাবে দুঃখিত। 6 নাম্বারে আনসারটা করেন সবাই, 6 নাম্বারে আনসারটা করেন। ব্যবসায়ের সমীকরণ কোনটি? আচ্ছা আচ্ছা, বি বি বি, ইয়েস, আনসার হচ্ছে বি। এখন একটা কোয়েশ্চেন আমাদের মাথায় আসতে পারে, আনসার কেন বি হয়েছে? ভাই এখানেও আই আছে, এখানেও এই টি আছে, এখানেও টি আছে, এগুলো উল্টাপাল্টা লিখলে তো হয়, ইয়েস উল্টাপাল্টা লিখলে হয়, কিন্তু মেইনলি ডিপেন্ডস করতেছে আপনার এখানে একটা এক্সট্রা আসছে, ডিপেন্ডস অন যে আপনার প্রশ্নটা কিসের উপর। প্রশ্নটা মূলত কিসের উপর? সিকোয়েন্সের উপর। ফার্স্টে কি আসবে? আই, আই মানে কি ইন্ডাস্ট্রি, শিল্প, উৎপাদন করবে। তারপরে আসবে কি ট্রেড, ট্রেড মানে কি বাণিজ্য, তার কাজ করবে। আর এটি মানে কি অক্সিলিয়ারিস টু ট্রেড, অর্থাৎ যেটা কিছুক্ষণ আগে এখানে পড়ে আসছি, উৎপাদন, বন্টন ও এর সহায়ক কার্যাবলী। ওকে, এবার আসেন 7 নাম্বার, আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনে কোন স্থাপনে ভূমিকা রাখে কোন সংগঠন? বলেন, এনজিও নাকি বিমা নাকি ব্যবসায় নাকি ব্যাংকিং সংগঠন? দেখে বলেন তো, আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনে সাতের সাতের আনসারটা বলবেন। আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন রাখতে কোন সংগঠন রাখে? কে কোন সংগঠন? আচ্ছা 7 বললো একজন পারবেন। আচ্ছা ট্রাই করেন, না পারলেও ট্রাই করেন, নিজে নিজে মনে করেন যে কোনটা হইতে পারে। একজন সি বললো, একজন বি বললো, একজন সি বললো, আরেকজন বি বললো। বি সি দিয়ে প্রবলেম হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ম্যাক্সিমাম দেখতেছি এখন সি বলছে। ভাই একটা নর্মাল কথা বলি, এখন আমরা একজন বলছে 7 ডি, ভাই ডি তো জীবনেও হবে না। আচ্ছা কেন আবার একটু বলি, এখন মূলত আমরা কি পড়তেছি? ব্যবসায়ের মৌলিক ধারণা। যেহেতু ব্যবসায়ের মৌলিক ধারণা নিয়ে বলতেছি, তার মানে মেইনলি কথা বলছি কাকে নিয়ে? ব্যবসায় নিয়ে। আর যেহেতু ব্যবসায় নিয়ে বলতেছি, আনসার হবে কি? ব্যবসায় সংগঠন। বুঝছেন বেসিক একটা জিনিস, একটু বুদ্ধি, ওই যে একটা বলা, একটু বুদ্ধি না কাটাইলে পৃথিবীতে চলা অনেক কষ্ট। তো ব্যবসায় নিয়ে বলতেছি ভাই, ব্যবসা সংগঠনই হবে। আসেন, ব্যবসায়ের জন্য সবচেয়ে মর্যাদার বিষয় কোনটি? খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, পরীক্ষায় বারংবার আসতে পারে, সিলেট বোর্ডে অলরেডি 22-এ আসছে। বলেন, ব্যবসায়ের জন্য সবচেয়ে মর্যাদার বিষয় কোনটি? 8 নাম্বার এমসিকিউ। 7 যারা সি দিচ্ছেন কারেক্ট। 8 নাম্বার, ব্যবসায়ের জন্য মর্যাদার বিষয় কোনটি? মুনাফা, শৃঙ্খলা, সমৃদ্ধি নাকি সুনাম? ওকে, 8 ডি 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 ডি। ওকে ওকে, গুড গুড। তাহলে ব্যবসায়ের জন্য সবচাইতে মর্যাদার বিষয় হচ্ছে কি? সুনাম। যে ব্যবসায়ের যত বেশি সুনাম, সে ব্যবসায়ের মর্যাদা তত বেশি। যেমন পটিয়াতে সবচেয়ে সুনাম কোন প্রতিষ্ঠানের? এসপি কোচিং এর। সো এটাই হচ্ছে কি আমাদের এসপি কোচিং এর মেইন মর্যাদার বিষয় বা আমাদের গর্বের বিষয় হচ্ছে কি, আমাদের স্টুডেন্ট যে কোনো গ্রুপে দেখি না কেন, কেউ যদি জিজ্ঞাসা করে কোন কোচিংটা বেস্ট, ম্যাক্সিমাম মানুষ বলবে হচ্ছে এসপি কোচিং। সো ইয়াপ, তাহলে একটা ব্যবসায়ের জন্য সবচেয়ে মর্যাদার বিষয় হচ্ছে কি? তার সুনাম। তার সুনামটাই তাকে আরো বেশি মর্যাদাশীল করে তোলে। আচ্ছা এরপরে আসে 9 নাম্বার। 9 নাম্বার কি বললো? ব্যবসায়ের সহায়ক কার্যাবলী কি? একটু এবার আসতেছে ক্রিটিক্যাল, দেখি বলেন। এটা পারলে তো আলহামদুলিল্লাহ, ভালো ভালো, বেসিক ভালো। দেখি, ব্যবসায়ের সহায়ক কার্যাবলী কোনটি?
সরি, একটু ক্যামেরার লেন্স একটা কি চলে আসছিল ওইটার জন্য। হ্যাঁ, ব্যবসায় সহায়ক কার্যাবলী কোনটি? উৎপাদন, ক্রয় বিক্রয়, আমদানি রপ্তানি নাকি বিজ্ঞাপন? জানান, ব্যবসায় সহায়ক কার্যাবলী কোনটি? এ একজন দিছে, এ উৎপাদন, আচ্ছা বলতে থাকে দিয়ে, একজন দিছে সি, একজন দিছে বি, একজন দিছে ডি। মাশাআল্লাহ, একটা কোয়েশ্চেন পেলাম যেখানে এ বি সি ডি সবাই বলছে। যাক, তার মানে কোয়েশ্চেনটাতে সবারই গাপলা লাগতেছে। আচ্ছা, ওকে ওকে, দিয়ে থাকেন। একজন দিছে এ, কয়েকজন দিচ্ছে ডি। ওকে ওকে, ভালো 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 লাগতেছে, আপনারা রেসপন্স করতেছেন, ক্লাসটা মনোযোগ দিয়ে ঘুরছেন, ভালো লাগতেছে। আচ্ছা, এবার আসে একটু বুঝি যে কেন এই আনসারগুলো হয় নাই। ব্যবসায় সহায়ক কার্যাবলী কি কি? দেখেন, ব্যবসায়ের কার্যাবলীর ক্ষেত্রে আমরা যদি একটু চিন্তা করি, টোটাল হচ্ছে 3 রকম। একটা হচ্ছে কি উৎপাদন, বন্টন ও এই সহায়ক কার্যাবলী। তারপরে উৎপাদন, উৎপাদন তাহলে আনসার হবে না। বন্টন, বন্টন মানে কি? ভাগ করে দেওয়া, দ্যাট মিনস বাণিজ্য, হবে না। আচ্ছা, তারপরে ক্রয় বিক্রয় কাজটা বলতে পারি আমরা, হবে না। তাহলে আনসার হচ্ছে কি আমদানি রপ্তানি। আসেন, এই বিটাও আনসার হইতে পারত। এবার আসেন, কেন সহায়ক কার্যাবলী হচ্ছে কয়টা? মূলত সহায়ক কার্যাবলী হচ্ছে 5টা। সহায়ক কার্যাবলী কয়টা? 5টা। বি কেন হয় না এটা বুঝাবো। 5টা কি কি বলতে পারবেন কেউ? দেখেন, ব্যবসায়ের টোটাল উপযোগ কয়টা? টোটাল উপযোগ হচ্ছে কি 7টা। কি কি একটু লিখি। প্রথমটা, আহা, রূপগত। তারপরেরটা সত্যগত। তারপরেরটা হচ্ছে স্থানগত। অর্থগত, তথ্যগত, ঝুঁকিগত। কয়টা গেল? 1 2 3 4 5 6। রূপগত, সত্যগত, আরেকটা হচ্ছে কালগত। তাহলে এই যে ব্যবসায় উপযোগ কয়টা? 6টা। এই উপযোগের প্রথম যেটা রূপগত, রূপগত মূলত কিসের উপযোগ? আই বা ইন্ডাস্ট্রি। সত্যগত, সত্যগত মূলত কার? টি বা ট্রেড, বাণিজ্য। বাণিজ্যে কি করি? বন্টন করি। কার কাছে প্রোডাক্ট বন্টন করি? উৎপাদকের কাছ থেকে কার কাছে প্রোডাক্টটা বন্টন করে দিই? উৎপাদকের কাছ থেকে ভোক্তার নিকট। এর বাইরে এই যে বাকি 5টা আছে, অর্থাৎ স্থানগত, স্থানগতর জন্য কি? পরিবহন। অর্থগতর জন্য কি? ব্যাগ। তথ্যগতর জন্য কি? বিজ্ঞাপন। ঝুঁকিগতর জন্য কি? বিমা। কালগতর জন্য কি? গুদামজাতকরণ। এই 5টা হচ্ছে মূলত আমার কি? ব্যবসায় সহায়ক কার্য। দ্যাটস ওয়াই আনসার হচ্ছে কি? বিজ্ঞাপন। ক্লিয়ার? 9 নাম্বারটা ক্লিয়ার কিনা এতক্ষণ? আহা, কি হচ্ছে এতক্ষণের মধ্যে? সবচাইতে মজাদার একটা এমসিকিউ হচ্ছে 9 নাম্বারটা। বুঝছি, 9 নাম্বারটা আমরা বুঝছি, একটু জানাবো 9 নাম্বারটা বুঝছি। নাইন নাম্বারটা বুঝছি কিনা আমাকে একটু জানাবেন। হ্যাঁ, 10-এর অলরেডি কয়েকজন দিয়ে দিছে। আয় রে, পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি কার্য কি? আগে 10 না 9 বুঝছি কিনা বলেন, আগাই যাওয়ার জন্য। মানে মা, আসেন। আচ্ছা, আরেকবার বুঝাইতে বলছে। এই মাত্র ক্লিয়ার করেছি। মেইনলি বুঝেন 9 নাম্বারের সেটা কি? সহায়ক কার্যাবলী কি কি? উপযোগ কয়টা আছে? 7টা। 7টা উপযোগের মধ্যে প্রথম উপযোগটা কি? সেটা হচ্ছে রূপগত। রূপগত কে করে? ইন্ডাস্ট্রি বা শিল্প করে। সেকেন্ড উপযোগটা কি? সত্যগত বা মালিকানাগত। এই জিনিসটা কে দূর করে? বাণিজ্য করে থাকে। দ্যাট মিনস এটা কিসের কাজ? ক্রয় বিক্রয় কাজ। উৎপাদন শিল্প, ক্রয় বিক্রয় কি কে করতেছে? বাণিজ্য করতেছে। সহায়ক কার্যাবলী মানে কি? অক্সিলিয়ারিজ টু ট্রেড। এই ট্রেডের কাজ হচ্ছে 5টা। কি কি? পরিবহন, গুদামজাতকরণ, বিজ্ঞাপন,
তারপরে হচ্ছে বিমা, আরেকটা হচ্ছে ব্যাগ। এই পাঁচটা হচ্ছে মূলত কি সহায়ক কার্যাবলীতে সহযোগিতা করে। দ্যাটস ওয়াই বিজ্ঞাপন হচ্ছে কি সহায়ক কার্যাবলী। দেখি আসেন 10-এর আনসার দেন। নিচের কোডটি সময়গত উপযোগ সৃষ্টি করে, কিছুক্ষণ আগেই বলছি সময়গত উপযোগ সৃষ্টি করে কে? কোডটি 10 নাম্বার, সময়গত উপযোগ সৃষ্টি করে কোনটি? ওকে 10-এর ডি, 10-এর ডি। ওকে, সময়গত উপযোগ কে করে? গুদামজাতকরণ। ক্লিয়ার? ওকে আচ্ছা, এবার আসেন ব্যবসায়ের সামাজিক ব্যবসায়ের মূলনীতি কয়টি? কিছুক্ষণ আগেই আমরা এটার আনসার পাইছিলাম, বলছিলাম 11-র আনসার। সামাজিক ব্যবসায়ের মূলনীতি কয়টি? সামাজিক ব্যবসায়ের মূলনীতি কয়টি? যারা ডি আনসার দিচ্ছেন গুদামজাতকরণ কারেক্ট। এবার 11 নম্বর আসেন। আর টোটাল 4টা এমসিকিউ আছে। এই 4টা এমসিকিউর পরে আমরা একটা সৃজনশীল, কয়েকটা সৃজনশীল দেখবো, দেখার পরে আজকের ক্লাসটা শেষ। 10টা মিনিট টাইম দেন, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। ওকে 9 নাম্বার, সরি 11 নাম্বার আনসার দিবেন। ব্যবসায়ের সামাজিক ব্যবসায়ের মূলনীতি কয়টি? কিছুক্ষণ আগে আলোচনা করছি। ইয়েস, ডি ডি 11 ডি 60 ইয়েস। সামাজিক ব্যবসায়ের মূলনীতি কয়টি? 60। এবার আসেন 12 নাম্বার, ব্যবসায়ের ভূষণ কোনটি? ব্যবসায়ের ভূষণ কোনটি? ব্যবসায়ের ভূষণ কোনটি বলুন? ব্যবসায়ের ভূষণ কোনটি? বলুন ফার্স্ট। হ্যাঁ ওকে হচ্ছে, দেন দেন। ডি 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 এক শৃঙ্খলা, এই ঠিক করেন। আচ্ছা আমার মনে হয় একটু লেট সোয়াইপ করতেছে, একটা মিনিট। 12 সি 12 ডি বলতেছেন। দেখেন 12 ডি কেমনে হবে? ব্যবসায়ের ভূষণ কোনটি? ভাই ব্যবসায়ের ভূষণ বা ব্যবসায়ের ভূষণ বলতে মূলত কি বোঝায়? মর্যাদা, ব্যবসায়ের সুনাম। এটা কিসের উপর করে? ব্যবসায়ের ভূষণ হচ্ছে কি মূলত সুনামের উপর। ব্যবসায়ের ভূষণ কিসের উপর? সুনামের উপর। এই কোশ্চেনটা ইজি ছিল এবং এটা অনেকবার আসছে পরীক্ষায়। দেখেন চট্টগ্রাম বোর্ডেরই কোশ্চেন, আপনাদের চট্টগ্রাম বোর্ডেরই কোশ্চেন, এটা চিটাং বোর্ড 19-এ আসছে। সো 12 আনসার হবে সি, ব্যবসায়ের সুনাম বা ভূষণ। ওই যে বললাম ব্যবসায়ের মর্যাদা কোনটা সবচেয়ে মর্যাদা, আর কোনটা ব্যবসায়ের মর্যাদা হচ্ছে কি? হ্যাঁ ওকে, যে বলেটাই ব্যবসায়ের ভূষণ কোনটি, তার মানে ভূষণ বলতে সাধারণত বোঝায় অলংকার, সাজসজ্জা। বাট এখানে ব্যবসায়ের ভূষণ বলতে মূলত বোঝানো হয়েছে এটা হচ্ছে ব্যবসায়ের মূল কোন জিনিসটা বা ব্যবসায়ের কোন জিনিসটাকে বেশি প্রাধান্য দেয়। সো যার কারণে এটা আনসার হচ্ছে কি সি, বা ব্যবসায়ের জন্য কোটি মর্যাদার। সুনাম হচ্ছে ব্যবসায়ের জন্য মর্যাদার। আচ্ছা, পণ্য দ্রব্য উৎপাদিত হয় কিভাবে? কোন উপযোগের মাধ্যমে? কিছুক্ষণ আগে বলছি, দেখি বলেন। কিছুক্ষণ আগে বলছি 13 নাম্বার। হ্যাঁ শেষ হবে একটু, 10টা মিনিট টাইম দেন, হয়ে যাবে। পণ্যদ্রব্য উৎপাদিত হয় কিভাবে? 13-14 হইলে আমাদের এমসিকিউ শেষ। আমরা সৃজনশীল জাস্ট একটু ধারণা নিব। ওকে ডি 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 ওকে ইয়েস। তাহলে পণ্যদ্রব্য উৎপাদিত হয় কিসের মাধ্যমে? রূপগত উপযোগের মাধ্যমে। অর্থাৎ আমরা উৎপাদনের জন্য কিছুক্ষণ আগে বলছি উৎপাদন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? রূপগত উপযোগ সৃষ্টি করে। এবার আসে লাস্ট কোয়েশ্চেন, একটু আরেকবার ট্রিকি টাইপসের কোয়েশ্চেন। নিচের কোনটি ব্যবসায়ের কাজ নয়? ফাটাফাট আনসার দেন।
1 ব্যাংকিং, 2 গুদামজাতকরণ, 3 অর্থসংস্থান, 4 সম্পত্তি জামানত। চোদ্দ। হ্যাঁ, গুড গুড, 14 ডি ডি, ইয়েস। কারণ কিছুক্ষণ আগে আমরা পড়ছি গুদামজাতকরণও কাজের মধ্যে পড়বে, অর্থসংস্থানও পড়বে, ব্যাংকিং তো আমাদের এখন ক্লিয়ার। দ্যাট মিনস সম্পত্তি জামানত দেওয়াটা মূলত ব্যবসায়ের অন্তর্ভুক্ত বা ব্যবসায়ের কাজ নয়, কারণ এই তিনটা যেহেতু কাজ হয়ে গেছে দ্যাট মিনস এটা কাজ হচ্ছে না। তাহলে ওকে, থ্যাংক ইউ যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে রেসপন্স করছেন, ভালো লাগছে এমসিকিউ। এবার আসেন আমরা একটু, তো এটা বাবাদের কাজ, বাবার দরবার শেষ, আমরা একটু সৃজনশীল প্রশ্নে আসি। বেসিক প্রশ্ন আমি বলবো, আপনারা জাস্ট একটু রেসপন্স করবেন, জাস্ট বলে যাবেন যে বুঝছি বুঝছি, শেষ। ওকে, ফার্স্ট অফ অল কি বললো, মিস্টার রায়হান, এরা যশোর পর 23-এ আসছে। মিস্টার রায়হান ঢাকার লালবাগে একজন বড় ফল ব্যবসায়ী। তিনি নবাবগঞ্জ ও রাজশাহীর বিভিন্ন আম বাগান হতে আম সংগ্রহ করেন। তারপরে তিনি আমের আকার ও গুণাগুণ বেঁধে কয়েকটি শ্রেণীতে কি করেন, আমটাকে ভাগ করেন। তিনি ট্রাকে করে আম ঢাকায় নিয়ে আসেন। তাহলে কি করেন, ট্রাকে করে আমটা কি করেন, ঢাকায় নিয়ে আসেন। তিনি আম সংরক্ষণের জন্য পৃথক পৃথক ব্যবস্থা গড়ে তোলেন। তিনি ক্রয়কৃত আম দেশের বিভিন্ন বাজারে বিক্রয় করে ভালো মুনাফা অর্জন করেন এবং সুনাম অর্জন করায় খুচরা ফল ব্যবসায়ীরা তার থেকে কি করেন, প্রোডাক্ট নিতে আগ্রহী। এইখান থেকে মাল্টিপল কোয়েশ্চেন করা যায়। মাল্টিপল কোয়েশ্চেনকে যেমন ধরেন, তিনি আমের আকার গুণাগুণ ভেদে কয়েকটি শ্রেণীতে ভাগ করেন। দেখেন আমরা জানি আকার গুণাগুণ রং এই ভেদে যদি আপনি কোনো প্রোডাক্টকে আলাদা করে রাখেন তখন কোন কাজটা হয়, তখন কাজ যেটা হয় সেটাকে আমরা বলি হচ্ছে কি, পর্যায়িতকরণ। সৃজনশীল কিভাবে আনসার করবেন এটা বলতেছি না, জাস্ট বুঝেন একটা সৃজনশীল থেকে যে কত লাগে বলে কোয়েশ্চেন আসতে পারে, যার কারণে এটা দেওয়া। ফার্স্ট অফ অল বিভিন্ন আকার ও গুণাগুণ বেঁধে কয়েকটা ভাগে আলাদা করছে। আর আমরা জানি বিভিন্ন ভাগে বেঁধে যদি আলাদা করে দ্যাট মিনস এটা আমার কি হবে, পর্যায়িতকরণ হবে। আর এই যে বিভিন্ন আকার গুণাগুণ, এটা যদি শুধুমাত্র বলা হয়তো যে এই আকার গুণাগুণটা সে মান নির্ধারণ করছে, মান নির্ধারণ করলে এটা কি হইতো, প্রমিতকরণ হইতো। আর ট্রাকে করে যেহেতু বাইরে নিয়ে গেছে বা ধর চট্টগ্রামে আছে, এটা পরিবহনের মাধ্যমে আছে, দ্যাট মিনস সত্যগত উপযোগ। সো অনেক কিছু আছে। এবার আমরা এখানে চলে আসি, উদ্দীপকে বর্ণিত আমের শ্রেণী বিভাগ ব্যবসায়ের কোন ধরনের কার্য। তাহলে বোঝা গেছে ব্যবসায়ের আমের শ্রেণী বিভাগটা মূলত প্রমিতকরণ ও পর্যায়িতকরণ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত। কোন কোন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত, কোন প্রক্রিয়াটা, প্রমিতকরণ ও পর্যায়িতকরণ। প্রমিতকরণ কি, আকার গুণাগুণ রং বেঁধে বিভিন্ন মান নির্ধারণ করাটা হইলে প্রমিতকরণ, আর ওই মানের উপর ভিত্তি করে এটা ভাগ করা হইলে এটাকে বলা হয় কি, পর্যায়িতকরণ। লাস্ট ওয়ান, মিস্টার রায়হানের গড়ে তোলা গুদামজাতকরণ ব্যবস্থা ব্যবসায়ের সাফল্য লাভের জন্য খুবই প্রয়োজনীয়। উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। অফকোর্স যেহেতু সে কি করছে, আপনার গুদামজাতকরণ করছে, দ্যাট মিনস গুদামজাতকরণ আমি যখন করছি, এখন সিজন কয়েকদিন পরে দেখবেন আমের দাম 40 টাকা, 30 টাকা, 20 টাকা কাঁচা আম কেজি পাবেন। তারপরে পাকা আমও 20 টাকা, 30 টাকা, 40 টাকা পাবেন। কিন্তু এই আমটাই আপনি যখন অফ সিজনে বিক্রি করবেন, 40 টাকার আমটা হয়ে যাবে 200 টাকা, 300 টাকা, 250 টাকা। তার মানে এই যে 20 টাকার আম যেটা উনি 20 টাকায় কিনছে, ওই জিনিসটা উনি বিক্রি করতে পারতেছে 250 টাকা। তার মানে 230, 240 টাকায় প্রফিট করতেছে। আর এটা কিসের মাধ্যমে করতেছে, গুদামজাতকরণ, যার কারণে তার ব্যবসার কি হয়েছে, সাফল্য অর্জন হয়েছে। আশা করি ফার্স্ট সৃজনশীলটা বুঝছি, জাস্ট একবার লিখে ইয়েস বুঝছি, জাস্ট লিখে দেন বুঝছি। ক্লিয়ার কিনা বলবেন, বুঝছি কিনা বলবেন। ক্লিয়ার, ফার্স্ট সৃজনশীলটা বুঝা গেছে। ওকে ওকে, আচ্ছা এবার আসেন সেকেন্ড, বরিশাল বোর্ড কি বললো, হ্যাঁ, লালবাবু মাছ বিক্রি করে জীবিকা অর্জন করেন। মাছ বিক্রির টাকায় তিনি এক জোড়া কি করলেন, গরু কিনলেন।
তার স্ত্রী সেলাই মেশিন তার স্ত্রী সেলাই কাজে পারদর্শী। তিনি বাজার থেকে কাপড় কিনে তার নিজের ছেলে মেয়ের জন্য কি করেন, পোশাক তৈরি করেন। সেই সঙ্গে তিনি তার কিছু প্রোডাক্ট বা পোশাক বাজারেও বিক্রি করেন, এতে তার বেশ মুনাফা হলো। তাইলে গড়াবারে বলল কি, লালবাবুর গরু ক্রয়ের কাজটিকে, লালবাবুর গরু ক্রয়ের কাজটিকে ব্যবসায় বলা যাবে কি যাবে না, একটু আনসার করেন দেখি আপনারা বুঝছেন কিনা। আমি আবারও বলতেছি জিনিসটা কি হয়েছে, লালবাবু মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন, তার মানে তিনি মাছ বিক্রি করে কি খান, নিজে ওইটা খেয়ে ফেলেন, ঠিক আছে, জীবিকা নির্বাহ করেন। মাছ বিক্রির যে টাকা আছে এই টাকা দিয়ে তিনি কি কিনছেন, গরু কিনছেন। তাহলে এইটাকে কি আপনি বা তার যে গরু ক্রয়, যে গরু কাজটা ক্রয় করছে, এই ক্রয়টা কি ব্যবসায় বলতে পারবো কি পারবো না? আচ্ছা, ওকে, প্রথম কথা হচ্ছে এই যে লালবাবুর যে কাজটা, এই কাজটাকে আমরা মূলত কি বলতে পারবো না, ব্যবসায় বলতে পারবো না। কারণ তিনি কি করছেন, মাছ বিক্রি করছেন, মাছ বিক্রি করে কি করছেন, গরু ক্রয় করছেন। বাট গরুটা তিনি নিজের টাকা দিয়ে জাস্ট এখনো কিনছেন। গরুটা দিয়ে কি তিনি বিক্রি করে এই টাকাটা দিয়ে কি তিনি মুনাফা অর্জন করছেন, করেন নাই। যেহেতু তিনি এখানে কোনো ধরনের মুনাফা অর্জন করেন নাই, তার কাজের সাথে কোনো ধরনের মুনাফা অর্জনের কথা উল্লেখ নাই, নিশিতা লিখছে, ওকে কারেক্ট। যার কারণে এটাকে আমরা কি বলতে পারবো না, ব্যবসায় বলতে পারবো না। আর লালবাবুর স্ত্রীর কার্যক্রমটা কি ব্যবসায় হবে কিনা, অফকোর্স ব্যবসায়িক দৃষ্টিতে হ্যাঁ। কেন? কারণ তিনি কি করছেন, এই যে প্রোডাক্টটা তিনি তার তৈরি করে বাজারে বিক্রি করেন, এতে তার কি হয়, মুনাফা হয়। আর আমরা জানি মুনাফা হইলে এটা কি হবে, ব্যবসায় হবে। তাহলে যেহেতু প্রথমটা লালবাবুর, যেহেতু সে গরু কিনছে বাট গরুটা এখনো বিক্রি করে নাই, এটা দিয়ে মুনাফা অর্জন হয়, মেন কথা এই কাজটা থেকে মুনাফা অর্জন হয় নাই, তাই এটা কি হবে না, ব্যবসা হবে না। আর লাস্ট ওয়ান সেটা হচ্ছে যে তিনি মুনাফা অর্জন করছে কে, তার লালবাবুর বউ পোশাক বিক্রি করে, তাই এটা কি হয়েছে, ব্যবসা হয়েছে। আচ্ছা, সিলেট বোর্ড দেখি কি বললো। মিস্টার কামাল দাউদ কাবদের স্থানীয় কৃষকদের কাছ থেকে আলু ক্রয় করে নিজস্ব গাড়ির মাধ্যমে ঢাকায় কি করেন, সরবরাহ করেন, এতে তার ভালো মুনাফা হয়। এছাড়াও তিনি শীতকালে কম দামে আলু করে হিমাগারে সংরক্ষণ করেন। উদ্দীপকে মিস্টার কামালের ঢাকায় আলু সরবরাহের কাজটি কোন শাখার অন্তর্ভুক্ত? অফকোর্স সে যে আলু ক্রয় করছে, এই আলু ক্রয়টা করে ঢাকায় সরবরাহ করছে, এটা মেনলি কি, সে কি ইউজ করছে, পরিবহন ইউজ করছে। কোন ধরনের উপযোগ, স্থানগত। আর আমরা কিছুক্ষণ আগেই বললাম স্থানগত উপযোগ বা পরিবহন, এই কাজটা হচ্ছে কি ব্যবসায় সহায়ক কার্যাবলী। এটা কিসের অন্তর্ভুক্ত, ব্যবসায় সহায়ক কার্যাবলী। তাহলে উদ্দীপকে মিস্টার কামালের ঢাকায় আলু সরবরাহের কাজটি কোন শাখার, ব্যবসায় সহায়ক শাখার অন্তর্ভুক্ত। ঘ নাম্বার, উদ্দীপকে আলু সংগ্রহের কাজটি, অফকোর্স কিছুক্ষণ আগে আমরা বললাম আলু সংগ্রহের কাজটা হচ্ছে মেইন কি, গুদামজাতকরণ। ক্লিয়ার, বুঝা গেছে? তাহলে এই কোশ্চেনটা আশা করি বোঝা যাবে, ইজি একটা কোশ্চেন। এরপরে আসেন চট্টগ্রাম বোর্ড 25 কি বলল, জনাব মাহি স্থানীয় যুব উন্নয়ন কেন্দ্র থেকে প্রশিক্ষণ শেষে মাত্র 30,000 টাকা পুঁজি নিয়ে নিজেদের পুকুরে মাছ চাষ শুরু করেন। তার সংগ্রহীত উন্নত জাতের তেলাপিয়া মাছের পোনা অল্প কিছুদিনের মধ্যে বিক্রয়যোগ্য হয়ে ওঠে। বাজারে ক্রেতারা যাতে নিজেদের পছন্দ মতো মাছ সংগ্রহ করতে পারেন, এজন্য জনাব মাহি দীর্ঘ সময় সতেজ রাখার জন্য মাছগুলো কি করেন, সংরক্ষণ করেন। এর ফলে তার মাছের চাহিদা বৃদ্ধি পেতে থাকে এবং বিভিন্ন সীমাবদ্ধতার কারণে এই বাড়তি চাহিদাটা তার পক্ষে মেটানো কি হয় নাই, সম্ভব হয় নাই। আচ্ছা, এবার দেখেন প্রথম কোয়েশ্চেন, উদ্দীপকে জনাব মাহিরের কর্মকাণ্ডটি কোন শিল্পের অন্তর্ভুক্ত? দেখেন মিস্টার মাহির কি করতেছে, মিস্টার মাহির হচ্ছে মাছ চাষ করতেছে। আর আমরা জানি মাছ চাষ করা কোন শিল্পের অন্তর্ভুক্ত, মাছ চাষ করা উৎপাদন শিল্পের অন্তর্ভুক্ত। কোন শিল্পের অন্তর্ভুক্ত, উৎপাদন শিল্পের অন্তর্ভুক্ত। একটু যদি আমরা প্রিভিয়াস যে স্লাইডটা, আমরা আমাদের প্রিভিয়াস স্লাইডটাতে যাই, একটা মিনিট, কিরে উঠে না কেন?
এই যে আমরা একদম আমাদের যদি ফার্স্ট স্লাইডটাতে যাই, এই যে দেখেন কি বলা হলো, যে শিল্পে উৎপাদিত সামগ্রীকে কাজে লাগিয়ে নতুন পণ্য উৎপাদন করা হয় তাকে আমরা কি বলি, প্রজনন শিল্প। প্রজনন শিল্পে আমরা মধ্যে কি দিলাম, এই যে মাছ, মাছ চাষটা কি প্রজনন শিল্প, আর মাছ উত্তোলন, উত্তোলনটা কি নিষ্কাশন শিল্প। সো যেহেতু উনি মাছ চাষ করছে, এটা কোন শিল্পের অন্তর্ভুক্ত হচ্ছে, এটা প্রজনন শিল্পের অন্তর্ভুক্ত হচ্ছে। আচ্ছা, এরপর আসেন ক্রেতাদের বাড়তি চাহিদা পূরণে জনাব মাহিরের করণীয় কি। দেখেন এই যে জনাব মাহির, সে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে ক্রেতাদের বাড়তি চাহিদা সে মেটাতে পারতেছে না। আর বাড়তি চাহিদা না মেটানোর সবচেয়ে মেন রিজনটা কি ভাই ব্যবসায়ের ক্ষেত্রে, স্যার অর্থের অসুবিধা। কেন অর্থের অসুবিধা, দেখেন মাত্র কত টাকা দিয়ে করছে, 30,000 টাকা দিয়ে করছে। 30,000 টাকা দিয়ে এত মানুষের চাহিদা কি পূরণ করা যায়, যায় না। দ্যাট মিনস তার মূলধনের সংকট। এই মূলধনের সংকটের জন্য তিনি কি করতে পারেন, তিনি বিভিন্ন প্রতিষ্ঠান যেমন ধরেন ব্যাংক বা কারো কাছ থেকে অর্থ কি করতে পারেন, ঋণ করতে পারেন। এক্ষেত্রে আমরা বলতে পারি তার অর্থগত উপযোগ দেখা দিচ্ছে বা অর্থ চাহিদা দেখা দিচ্ছে, সেক্ষেত্রে তিনি ব্যাংক থেকে কি করতে পারেন, ঋণ সংগ্রহ করতে পারেন। এবং লাস্ট ওয়ান দেখেন কি বললো, মিস্টার মাসুদ গ্রামের ছেলে মেয়েদের শিক্ষা ব্যবস্থা দেখে হতাশ। তিনি ঢাকায় বসবাসকারী তার এলাকার কয়েকজন বন্ধুর সাথে পরামর্শ করলেন গ্রামের শিক্ষার মান উন্নয়নের জন্য। তার কোম্পানি গঠন ও করে তার মাধ্যমে ভালো স্কুল গড়ার একটা তিনি কি করলেন, সিদ্ধান্ত নেন যে একটা কোম্পানি গঠন করবেন, সেটার মাধ্যমে একটা ভালো স্কুল করবেন, সেখানে সাশ্রয়ী মূল্যে শিক্ষা দেওয়া হবে। সংবিধিতে লিখা থাকবে প্রত্যেক শেয়ার হোল্ডারের শেয়ারের অর্থ 10 বছরের মধ্যে ফেরত দিয়ে প্রতিষ্ঠানটি নিজের পায়ে দাঁড়াবে, তারা কি করবে না, লভ্যাংশ করবে না। তার মানে ফার্স্টে তারা কি করবে, সবার থেকে চাঁদা বা করবে, মূলধন দিবে। মূলধনটা দেওয়ার পর 10 বছর পরে এই যে ব্যবসাটা করবে, করে যে লাভটা হবে ওই লাভের টাকা দিয়ে প্রত্যেকের টাকাটা কি 10 বছরের মধ্যে ব্যাংক দিয়ে দিবে, কিন্তু তারা কেউ কি পাবে না, লভ্যাংশ পাবে না। আর আমরা জানি যে লভ্যাংশ না পাওয়া অর্থাৎ মুনাফা না পাওয়া বা জনগণের কল্যাণ সাধন করার জন্য যে ব্যবসাটা হয়, সেই ব্যবসাটাকে আমরা কি বলি, সামাজিক ব্যবসায়। তাহলে এটার আনসার হচ্ছে কি, সামাজিক ব্যবসায়। আর আজকে লাস্ট টপিক, উদ্দীপকের ব্যবসায় যেসব মূলনীতির উপর প্রতিষ্ঠিত সেইগুলো বিশ্লেষণ করেন। দেখো ঢাকা বোর্ড 25-এ এই কোশ্চেনটা আসে, বলছিলাম না 25 সালে কোশ্চেনগুলো ডিস্টার্ব। এই যে দেখেন মূলনীতি, তাহলে আমরা কিছুক্ষণ আগে এই মূলনীতিগুলো পড়ছিলাম। হাই কি হয়ে গেল, আচ্ছা মূলনীতিগুলা কি ছিল, এই যে টোটাল এই যে 7টা। তাহলে একটা এই যে সামাজিক ব্যবসাটা কয়টা মূলনীতির উপর প্রতিষ্ঠিত, 7টা মূলনীতির উপর প্রতিষ্ঠিত। তাহলে এই 7টা মূলনীতি যদি আপনি পড়েন তাহলে আপনার হয়ে যাবে। তাহলে আশা করি আজকের ক্লাসটা বোঝা গেছে। তো এই ছিল আজকের ক্লাস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। অনেকগুলো টাইম দিয়ে দিলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।